সেকেন্ড, এখানে দেখে নেব যে 11-12 এর সিলেবাস কি রয়েছে। ওকে, এটা আজকে আমরা প্রথমে দেখে নেব। তো ফার্স্ট যেটা রয়েছে এখানে 9-10 ক্ষেত্রে ইনভার্টিব্রেটস অর্থাৎ অমেরুদণ্ডী, তাতে রয়েছে ফার্স্ট ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পলস। ওকে, তাহলে ইনভার্টিব্রেট অর্থাৎ অ্যানিমেল কিংডমের মেজর ফাইলার এবং তাদের সাব ক্লাস কী কী রয়েছে উইথ এক্সাম্পল। ক্লাসিফিকেশনটা প্রথমে স্টাডি করতে হবে, সেই ক্লাসিফিকেশনের আন্ডারে ফাইলা কী কী রয়েছে এবং সাব ক্লাস কী কী রয়েছে এবং তাদের এক্সাম্পল কী কী রয়েছে। ওকে, এর পাশাপাশি আমরা প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক ফিচার্স অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য কী কী রয়েছে ওদের, ওগুলো আমরা দেখব। তারপর রয়েছে দেখো 2 নম্বর পয়েন্টে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অর্থাৎ গঠন এবং কাজ অফ ফ্লাজেলা, ফ্লাজেলার স্ট্রাকচার এবং ফাংশন, সিলিয়া, প্যারাপোডিয়া, টিনিডিয়াম, বুগলাং, নেফ্রিডিয়া, ফ্লেম সেল, রয়েছে মেলপিজিয়ান টিবিউলস, গ্রিন গ্ল্যান্ড। এদের প্রত্যেকের স্ট্রাকচার এবং ফাংশন আমাদেরকে পড়তে হবে। ইনভার্টিব্রেটের পরে মেরুদণ্ডী বা কোর্ডাটস রয়েছে, যেটা কোর্ডাটার ক্ষেত্রে কি কি জানতে হবে আমাদেরকে, ক্লাসিফিকেশন অফ এমফিবিয়ান্স, রেপটিলিয়ান্স, ম্যামেলিয়ান্স আপ টু অর্ডার উইথ এক্সাম্পলস, অর্থাৎ এমফিবিয়া, রেপটিলিয়া এবং ম্যামেলসের অর্ডার পর্যন্ত কি ক্লাসিফিকেশন রয়েছে এবং তাদের এক্সাম্পল। তার পাশাপাশি এখানে স্পেশাল কিছু ফিচার্স রয়েছে, যেমন ফিল্টার ফিডিং ইন ব্র্যাকিওস্টোমা, তার পাশাপাশি রয়েছে কিছু রেসপিরেটরি অর্গান রয়েছে, সেগুলো সম্বন্ধে জানতে হবে। ডাবল সার্কিট হার্ট অর্থাৎ হচ্ছে কি ডাবল সার্কুলেশন কিভাবে হয়, এওটিক আর্ক কাদের ক্ষেত্রে না ভার্টিব্রেটের ক্ষেত্রে কীরকম রয়েছে এবং ভার্টিব্রেটের অরিজিন কোথা থেকে হয়েছে, ডিস্ট্রিবিউশন কোথা থেকে হয়েছে, আর এদের ক্রেনিয়াল নার্ভ সম্বন্ধে পড়তে হবে। রেসপেক্টিভ যদি আমরা 11-12 সিলেবাস দেখি, এখানে মোরওভার সেম রয়েছে, দু একটু আলাদা রয়েছে, যেমন ক্লাসিফিকেশন জানতে হবে ইনভার্টিব্রেটের ক্ষেত্রে আপ টু সাব ক্লাস, পাশাপাশি রয়েছে স্পেশাল ফিচার্স কার কার রয়েছে না প্রোটোজোয়ার রিপ্রোডাকশন সম্বন্ধে, পলিমরফিজম ব্যাপারটা কেমন দেখা যায়, আর্থ্রোপোডের রেসপিরেশন কেমন হয়, নার্ভাস সিস্টেম গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে কেমন দেখা যায়, আর যেটা ইকানোডার্মাটা বা যেটা আমরা স্টারফিশ বলি, তো সেই ইকানোডার্মাটার ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম কেমন রয়েছে সেটা সম্বন্ধে ডিটেলস জানতে হবে। ওকে, একইভাবে দেখো কোর্ডাটসের ক্ষেত্রে ক্লাসিফিকেশন সেই আগেরটার ক্লাস 9-এর মতন, 9-10-এর মতন, এমফিবিয়ান্স, রেপটিলিয়া আর হচ্ছে মেমেলসের অর্ডার পর্যন্ত ক্লাসিফিকেশন এবং তার এক্সাম্পল পড়তে হবে। এর পাশাপাশি স্পেশাল ফিচার্স পড়তে হবে কার কার, লেটারাল সেন্স অর্গান ইন ফিশেস, নন পয়জনাস আর পয়জনাস স্নেকসগুলো তাদের নাম কী কী রয়েছে, স্নেক যেগুলো রয়েছে, তো সেই সাপেদের ক্ষেত্রে বিষধর আর বিষবিহীন সাপের নাম, হার্ট আর এওটিক আর্ক, ব্রেন, তারপর রয়েছে এখানে বার্ডসের ক্ষেত্রে এক্সোস্কেলিটন। ওকে, তো এই সিলেবাস, এটাই হচ্ছে কি আজকের মূল সিলেবাস, এটাই নিয়ে আমরা আলোচনা করব জুলজির পোর্শন থেকে কম্বাইন্ড 9-10 এবং 11-12। চলো আমরা প্রথমে চলে যাচ্ছি অ্যানিমেল ক্লাসিফিকেশানে, অর্থাৎ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো দেখো, যেমন আমরা যদি একটু ইভলিউশনটা দেখার চেষ্টা করি, ইভলিউশন আমরা জানি ইভলিউশন এটা এই টার্মটা ইউজ করেছিলেন হাওয়ার্ড স্পেন্সার, তাই না? হাওয়ার্ড স্পেন্সার সায়েন্টিস্ট এই ইভলিউশন টার্মটা ইন্ট্রোডিউস করেছিলেন। তো ইভলিউশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন থিওরি দেখতে পাই যে কিভাবে লাইফ ফর্ম হয়েছে এবং তাদের মধ্যে কিভাবে নতুন নতুন বৈশিষ্ট্যগুলো এরাইজ করেছে। তো সেক্ষেত্রে যদি আমরা আর্থের ক্রিয়েশন দেখি তাহলে কি দেখতে পাবো না, সবচেয়ে বেশি যেটা লেটেস্ট মতবাদ রয়েছে সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, তাই না? বিগ ব্যাং থিওরি
এবার যাই হোক, এটা আমরা যখন ইভলিউশন পড়বো আরো ডিটেলসে জানবো। এবার আর্থের ফার্স্ট লাইফ যেটা ক্রিয়েট হয়েছে এই নিয়ে অনেক মতবাদ রয়েছে। তো কিছু মতবাদ যেমন কোয়াসারভেট মডেল, এটা ইন্ট্রোডিউস করেছিলেন ওপারিন। আবার হট ডাইলুট স্যুপ আমরা পড়েছি, হট ডাইলুট স্যুপ, এটা হেলডেন দিয়েছিলেন, হেলডেন। এগুলো সব কিভাবে লাইফ ক্রিয়েট হয়েছে এই নিয়ে বিভিন্ন মতবাদ বা হাইপোথিসিস বলতে পারি, হাইপোথিসিস। এগুলো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, বা মানে সাইন্টিফিক্যালি এখনো প্রুভ করা যায়নি, জাস্ট এগুলো হাইপোথিসিস প্রত্যেকটা সায়েন্টিস্ট। আবার আবার হচ্ছে কি মাইক্রোস্ফিয়ার মডেল, মাইক্রোস্ফিয়ার মডেল, এটা SW ফক্স দিয়েছিলেন, তাই না? আমরা জানি, পড়েছি আমরা। তো যাই হোক, প্রথমে প্রোটোবায়ন্ট তৈরি হয়েছিল, প্রোটোবায়ন্ট। এই প্রোটোবায়ন্ট থেকে যেটা আমরা দেখতে পাই একটাই জেনেটিক মেটেরিয়াল বিল্ড আপ হয়েছিল, তাকে ঘিরে প্রোটিনের লেয়ার তৈরি হয়েছিল। এটা হচ্ছে কি জেনেটিক মেটেরিয়াল, আর তাকে ঘিরে এটা প্রোটিনেসিয়াস লেয়ার তৈরি হয়েছিল, প্রোটিনের লেয়ার। তো এইভাবে একটা প্রোটোবায়ন যখন তৈরি হয়েছিল, এর মধ্যে আমরা কি দেখেছিলাম না ইভলিউশন ঘটছিল। ইভলিউশনের স্টেপগুলো যদি আমরা দেখি, এখানে ইভলিউশনের ফার্স্ট এখান থেকে ব্রাঞ্চ হয়েছিল, আমরা যত পড়েছিলাম আগে দেখেছি যে এখানে এই যে ভাইরাস লাইক সাবস্টেন্সেস তৈরি হয়েছিল, না ভাইরাস না ব্যাকটেরিয়া ফার্স্ট তৈরি হয়েছিল, এই নিয়ে অনেক মতবাদ রয়েছে। কারণ কেউ কেউ বলেছে যে ভাইরাস ফার্স্ট এসেছিল এই প্রোটোবায়ন্ট থেকে, কিন্তু এই থিওরিটাকে বাদ করা হয়েছিল কেন না ভাইরাস হচ্ছে কি লিভিং আর নন লিভিং ইন্টারমিডিয়েট, তাই না? আমরা সবাই জানি যে ভাইরাস হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা লিভিং অ্যান্ড নন লিভিং ইন্টারমিডিয়েট। তো যার জন্য এটা এনভায়রনমেন্টে এই যে নন লিভিং এর মতন থাকে, কোনো হোস্ট সেল পেলে সেখানে লিভিং এর মতন অ্যাক্ট করে। আবার ব্যাকটেরিয়া যদি এসে থাকে তাহলে এটাও নিয়ে মতবাদ রয়েছে কেন না এটা হচ্ছে মোর কমপ্লেক্স স্ট্রাকচার দেন ভাইরাস, তাই না? ভাইরাসের থেকে গঠনটা বেশি জটিল। তো যাই হোক, এই নিয়ে অনেক ডিবেটস এখনো চলে। তো কোনটা আগে এসছে এই বিচারে না গিয়ে আমরা দেখে নেব যে ইভলিউশনের যে প্রসেসটা কিভাবে হয়েছে। তো ইভলিউশনের ক্ষেত্রে সেখানে আমরা বলেছিলাম যে মনেরা প্রোটিস্টা, সেখান থেকে ফাঙ্গি প্লান্টি অ্যানিমেলিয়া। এই যে প্রোটিস্টা সেখান থেকে আমরা প্রোটোজোয়া দেখতে পাই, প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া থেকে অ্যানিমেল কিংডম স্টার্ট হয়েছে, প্রোটিস্টা থেকে। প্রোটিস্টার যে প্রোটোজোয়ান প্রোটিস্ট যারা রয়েছে সেখান থেকে প্রোটোজোয়া, তারপর পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস, পরিফেরা, তাই না? নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোহেলমিনথিস এইভাবে তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে এই শ্রেণীবিন্যাসটা দেখি, তাই না, প্রাণী জগৎ বা অ্যানিমেল কিংডম, তাহলে দেখতে পাবো এখানে অ্যানিমেল কিংডমকে দুটো ভাগে ভাগ করেছে, একটা প্রোটোজোয়া আর একটা মেটাজোয়া। প্রোটোজোয়া মানে কি, যারা আণুবীক্ষণিক, একটাই সেল থাকবে, অনলি ওয়ান সেল থাকবে। এই সেলই তাদের সমস্ত জৈবনিক প্রক্রিয়াগুলো করবে, মানে যা কিছু কাজ একটাই সেলের দ্বারাই সম্পাদিত হবে, যেটা আমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু মেটাজোয়ার ক্ষেত্রে এখানে কি থাকবে, কলাতন্ত্র মানে টিস্যু সিস্টেম এরাইজ করে যাচ্ছে, টিস্যু সিস্টেম।
অর্থাৎ আমরা পড়েছি যে সেলগুলো যখন অ্যাগ্রিগেট করে একসঙ্গে যুক্ত হয় তখন টিস্যু তৈরি করে, ফর্ম করে। তো সেই সেল থেকে টিস্যু এরাইজ করছে যখন, তখন আমরা কি জানতে পারছি এখানে এই প্রোটোজোয়ার পরে ইভলিউশনের মাধ্যমে মেটাজোয়া ক্রিয়েট হয়েছে। তো মেটাজোয়াকে দেখো কলাতন্ত্রের উপস্থিতি অনুসারে এটা দুভাগে ভাগ করা হয়েছে। একটা প্যারাজোয়া, যেখানে টিস্যু সিস্টেম বিল্ড আপ হয়নি, গঠিত হচ্ছে না, অর্থাৎ এখানে মাল্টিসেলুলার হয়েছে, সেলের সংখ্যা বেড়েছে, কিন্তু সেখানে এখনো পর্যন্ত টিস্যু সিস্টেম বিল্ড আপ হয়নি। আবার এন্টারোজোয়া, যেখানে কলাতন্ত্র গঠিত হয়েছে, অর্থাৎ টিস্যু সিস্টেম অ্যারাইজ করছে। তাহলে মেটাজোয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্যারাজোয়া আর একটা এন্টারোজোয়া। এবার এই প্যারাজোয়া অর্থাৎ যাদের কলাতন্ত্র বা টিস্যু সিস্টেম অ্যারাইজ করেনি, তাদেরকে দেখা গেছে স্টাডি করে একটাই ফাইলাম রয়েছে বা পর্ব রয়েছে, তার নাম কি? পরিফেরা। এবার যাদের এন্টারোজোয়া অর্থাৎ কলাতন্ত্র গঠিত হয়েছে, তাদের কলার স্তর অর্থাৎ টিস্যুর লেয়ারের কটা ভাগ রয়েছে তার উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করা হয়েছে। দেখো, ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ কিছু অ্যানিমেলস রয়েছে যাদের জাইগোটিক ডেভেলপমেন্টের সময় দুটো লেয়ার তৈরি হয়েছে, জার্ম লেয়ার তৈরি হয়েছে। একটা হচ্ছে আসবে অ্যাক্টোডাম, একটা হচ্ছে কি অ্যাক্টোডাম থাকবে আর একটা মেসোডাম থাকবে, এখানে এন্ডোডাম থাকবে না। আবার যারা ট্রিপ্লোব্লাস্টিক, এদের তিনটি লেয়ার চলে আসবে, অ্যাক্টোডাম, মেসোডাম আর এন্ডোডাম। এই তিনটে লেয়ার তৈরি হয়ে গেলে সেই সমস্ত অ্যানিমেল সিস্টেমকে আমরা কি বলবো? ট্রিপ্লোব্লাস্টিক। আর যাদের ক্ষেত্রে অ্যাক্টোডাম আর মেসোডাম থাকবে, যদিও মেসোডামটা ফর্ম করে না, মেসোগ্লিয়া কন্ডিশনে থাকে, আমরা ডিটেলস পড়বো পরে, তো এই জন্য এদেরকে ডিপ্লোব্লাস্টিক। আর যাদের তিনটে জার্ম লেয়ার তৈরি হয়েছে জাইগোটিক ডেভেলপমেন্টের সময়, তখন তাদেরকে আমরা ট্রিপ্লোব্লাস্টিক বলবো। তো এই ডিপ্লোব্লাস্টিকের মধ্যে কারা রয়েছে? দেখো, নিডারিয়া রয়েছে আর হচ্ছে টিনোফোরা রয়েছে। আবার ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে সিলম বলে একটা বডি ক্যাভিটি তৈরি হয়। সিলম কিছু ঘাবড়ে কোনো কারণ নেই, এটা ওয়ান টাইপ অফ বডি ক্যাভিটি। ওকে, তো এই যাদের সিলমের উপস্থিতির অনুযায়ী ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলকে আবার তিন ভাগে ভাগ করা হলো। একটা রয়েছে দেখো অ্যাসিলোমেট, অর্থাৎ যাদের সিলম থাকে না, সিউডোসিলোমেট, সিলমের মতন দেখতে কিন্তু প্রকৃত সিলম থাকে না, তাদেরকে বলা হয় সিউডোসিলোমেট বা ছদ্ম সিলমযুক্ত প্রাণী। আর একটা রয়েছে কি? সিলোমেটা বা সিলমযুক্ত প্রাণী। তো দেখো, অ্যাসিলোমেটা বা সিলমবিহীন প্রাণী কারা রয়েছে? এদের যদি আমরা ফাইলামের এক্সাম্পল দেখি, প্লাটিহেলমিনথিস, মনে রাখতে হবে এদের এক্সাম্পলগুলো। আর সিলোমেট হচ্ছে প্লাটিহেলমিনথিস, সিউডোসিলোমেটা রয়েছে নিমাটোডা, আবার সিউডোসিলোমেটা। আর সিলোমেটা রয়েছে যারা সিলমযুক্ত প্রাণী, সেটা অ্যানিলিডা থেকে শুরু করবে একদম কোডাটা পর্যন্ত। কে কে রয়েছে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকানোডার্মাটা, কোডাটা। ওকে, মানে অ্যানিলিডা থেকে যে শুরু হয়েছে সিলম, সেটা পুরো কোডাটা পর্যন্ত বিস্তারিত থাকে। ওকে, চলো তাহলে আপাতত আমরা এই ক্লাসিফিকেশনটা সবাই বুঝতে পেরেছি, অ্যানিমেল সিস্টেমের ক্লাসিফিকেশনটা, তাই না? ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই বুঝতে পারছি আমরা? সৈকত, শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, শোনা যাচ্ছে স্যার। চলো ঠিক আছে, গুড। এবার দেখো, এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছিল, সেই ক্লাসিফিকেশনের যে প্যারামিটারগুলোকে, কারণ যে কোনো ক্লাসিফিকেশন, সাইন্টিফিক ক্লাসিফিকেশন করতে গেলে প্যারামিটার লাগে, কিছু বৈশিষ্ট্য ধরে ক্লাসিফিকেশন করা হয়। তো কি কি ছিল সেগুলো আমরা দেখে নেব। ফার্স্ট দেখব বেসিস অফ ক্লাসিফিকেশন। কি কি বেসিস ছিল সেইগুলো সম্বন্ধে আমরা প্রথমে দেখব। তো ফার্স্ট যে প্যারামিটার ছিল সেটা হচ্ছে কি? লেভেল অফ অর্গানাইজেশন। এক নম্বরে ছিল কি? লেভেল অফ অর্গানাইজেশন। ওকে, তো লেভেল অফ অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাবো কিছু রয়েছে সেলুলার লেভেল, কিছু রয়েছে টিস্যু লেভেল। তাহলে ফার্স্ট আমরা দেখব কি? সেলুলার।
সেলুলার। তো সেলুলারের ক্ষেত্রে আমরা বললাম একটু আগে যে এদের দেহ মানে বডি ইজ কম্পোস্ট সেলস। ওকে, সেলস নিয়ে গঠিত হবে, তাদেরকে আমরা কি বলছি, সেলুলার লেভেল। যেমন আমরা দেখতে পেলাম আগের যে ক্লাসিফিকেশন ফাইলাম, এক্সাম্পলের ক্ষেত্রে দেখি যদি ফাইলাম পরিফেরা, ওকে, এটা হচ্ছে কি যারা সেলুলার লেভেল, তাদের ক্ষেত্রে এক্সাম্পল হয়ে গেল কি পরিফেরা। ওকে, চলো এবার যাদের টিস্যু লেভেল দেখা যাবে, অর্থাৎ সেকেন্ড যদি আমরা দেখি যে টিস্যু লেভেল, তাহলে এখানে আমরা কাকে দেখতে পেলাম না, বা কি বৈশিষ্ট্য দেখতে পেলাম, যে এদের ক্ষেত্রে টিস্যু লেভেল অর্গানাইজেশন আমরা দেখতে পাবো। টিস্যু লেভেল অর্গানাইজেশন, টিস্যু লেভেল অর্গানাইজেশন। ওকে, তো এখানে কারা কারা থাকবে না, সমস্ত সিলেন্টেরেটা এবং টিনোফোরা এরা থাকবে। এরা হচ্ছে কি এদের এক্সাম্পল। তাহলে টিস্যু সিস্টেম কার দেখা যাবে, অনলি টিস্যু, নট সিস্টেম অর্গান, অনলি টিস্যু সিস্টেম। তাহলে এখানে দুটো ফাইলাম আসবে, একটা সিলেন্টেরেটা আর একটা থাকবে কি টিনোফোরা। এরা হচ্ছে কি থাকলো তাহলে টিস্যু লেভেল। এবার যেটা হচ্ছে কি অর্গান লেভেল সিস্টেম কার দেখা যাবে, অর্গান সিস্টেম লেভেল, অর্থাৎ এই টিস্যুগুলো ফর্ম করে যারা অর্গান তৈরি করবে, অর্থাৎ বডি উইথ অর্গান, এই সিস্টেমটা তৈরি হলে তখন তাকে আমরা কি বলবো, যাদের ক্ষেত্রে অর্গানাইজেশন দেখা যায় তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তাহলে এদের এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে কি হলো, এক্সেপ্ট পরিফেরা, সিলেন্টেরেটা, নিডারিয়া, এরা বাদ দিয়ে অল, বাকি যারা রয়েছে অল এনিমেলস। ওকে, অল এনিমেলস। তাহলে কি বললাম, এক্সেপ্ট কি হলো, পরিফেরা, সিলেন্টেরেটা, আর হচ্ছে কি টিনোফোরা। ওকে, এটা হয়ে গেল কি অর্গান সিস্টেম লেভেল। এবার আর কিছু বৈশিষ্ট্য ছিল যেটাকে ধরে এই ক্লাসিফিকেশন করা হয়েছিল। যেমন 2 নম্বরের ক্ষেত্রে আমরা জানি একটা হচ্ছে বডি প্লেন লেভেল, বডি প্লেন মানে কিভাবে কোন তলে রয়েছে শরীর তার উপর ডিপেন্ড করে করা হয়েছিল। যেমন ফার্স্ট হচ্ছে কি দেখা গেছিল সেলগুলো এগ্রিগেট করছে, অর্থাৎ একসঙ্গে সেলগুলো যুক্ত হয়ে গিয়ে এগ্রিগেশন তৈরি করছে, এগ্রিগেট। তারপরে দেখা গেল ব্লাইন্ড শেক তৈরি হলো, কিছু থলি তৈরি হলো শরীরের মধ্যে, ব্লাইন্ড শেক। তারপর দেখা গেল এবার কি হলো না, টিউব উইথ টিউব, অর্থাৎ নালীর মধ্যে নালী, টিউব উইথ টিউব সিস্টেম অ্যারাইজ করছে। তো যেটা হচ্ছে কি ব্লাইন্ড শেক যারা তৈরি করছিল সেক্ষেত্রে কি দেখা গেল না, এদের ক্ষেত্রে ইনকমপ্লিট গার্ড সিস্টেম, ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ পরিপাক নালী যেটা আমরা বলি গার্ড, সেই গার্ড সিস্টেম আমরা এই ব্লাইন্ড শেক যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা গেল। এবার যারা টিউব উইথ টিউব, এখানে দুটো টাইপসের আমরা মানে পরবর্তীকালে দেখা গেছিল। এটা হচ্ছে কি বডি ওয়াল তৈরি হয়েছিল, আবার গার্ড ওয়াল তৈরি হয়েছিল, গার্ড ওয়াল। ওকে, তো এখানে এই যে বডি ওয়ালটা দেখা গেছিল কাদের ক্ষেত্রে, যারা অ্যাক্টোডাম মানে এই বডি ওয়াল তৈরি করার জন্য যে লেয়ারটা হচ্ছে কি দায়ী, আর গার্ড ওয়াল তৈরি করার জন্য যে লেয়ার দায়ী জার্ম লেয়ারের ক্ষেত্রে বা জাইগোটিক ডেভেলপমেন্টের সময়, সেটা যদি আমরা দেখি তাহলে বডি ওয়াল তৈরি করছে কে, অ্যাক্টোডাম,
এক্টোডার্ম, আর গার্ড ওয়াল তৈরি করছে কে? এন্ডোডার্ম। এন্ডোডার্ম, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এটা কি বলা হলো তাহলে? বডি প্লেন যদি আমরা দেখি তাহলে প্রথমে সেল এগ্রিগেশন আমরা দেখতে পাচ্ছি, কারো কারোর ক্ষেত্রে ব্লাইন্ড শেক তৈরি হতে দেখছি, যার ক্ষেত্রে ইনকমপ্লিট গার্ড সিস্টেম দেখা গেল, টিউব উইথ টিউব সিস্টেমটা দেখা গেল কিন্তু দুভাগে, একটা হচ্ছে কি বডি ওয়াল আর একটা গার্ড ওয়াল। বডি ওয়াল হচ্ছে তৈরি করছে কে? এক্টোডার্ম, আর গার্ড ওয়াল তৈরি করছে কে? এন্ডোডার্ম। এই জিনিসটা আমরা মনে রাখবো। তো চলো নেক্সট প্যারামিটার যদি আমরা দেখি বা কি বেসিস দেখি, সেক্ষেত্রে আমরা 3 নম্বর দেখতে পাবো সিমেট্রি। এটা আমরা সবাই প্রায় জানি। সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্যতা। প্রতিসাম্য কার কেমন প্রতিসাম্যতা দেখা যায় সেটা নিয়ে আমরা প্রথমে একটু ডিসকাস করব। অর্থাৎ সেটা হতে পারে 1 নম্বরে অ্যাসিমেট্রি, অর্থাৎ কোনোভাবে তাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করতে পারবো না। যদি না ভাগ করতে পারি তখন তাকে বলা হয় অ্যাসিমেট্রি। আবার কিছু কিছু অর্গানিজমস পাওয়া গেল স্ফেরিক্যাল সিমেট্রি, স্ফেরিক্যাল সিমেট্রি। আবার কিছু পাওয়া গেল রেডিয়াল সিমেট্রি, মানে বহু প্রতিসম আর কি, যে কোনো তলে সমান দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, রেডিয়াল সিমেট্রি। আবার কিছু পাওয়া গেল বাইলেটারাল সিমেট্রি, বাইলেটারাল সিমেট্রি অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ যে কোনো একটা তলে অ্যানিমেল সিস্টেমটাকে আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারবো, তখন তাকে বলা হয় কি? বাইলেটারাল সিমেট্রি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছি আমরা? সৈকত, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, একজন বলছে অস্পষ্ট, মনে হয় ওনার নেটওয়ার্কটা প্রবলেম, একটু ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখে নাও। এখানে একটা আমি একটা ছক করে দিয়েছি, এই ছকটা একটু দেখে নাও। এটা ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন থাকবে, আমি রেডি করে দিয়েছি। এটা আমি লিখে দিচ্ছি ভিভিআই, কারণ এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে। ওকে, তো দেখে নাও, মোড অফ রেসপিরেশন, রেসপিরেটরি অর্গান আর এক্সাম্পল। তো মোড অফ রেসপিরেশন মানে রেসপিরেশনের মোডটা কি, টাইপসটা কি, এবং রেসপিরেটরি তার অর্গান কি কাজ করছে, আর তাদের ক্ষেত্রে কি কি এক্সাম্পল রয়েছে। ভালো করে দেখে নাও এটা। দেখো এখানে ফার্স্ট রয়েছে, দেখো বডি সারফেস রেসপিরেশন, অর্থাৎ কিছু কিছু অর্গানিজমস রয়েছে যারা কি করছে না, তাদের বডি সারফেস দিয়েই রেসপিরেশন করছে। তো তাদের রেসপিরেশনের অর্গানটার নাম কি হবে? বডি সারফেস। এদের কোনো পার্টিকুলার রেসপিরেটরি অর্গান বিল্ড আপ হয় না, তো যার কারণে তাদের ক্ষেত্রে বডি সারফেসটাই রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করবে। এদের এক্সাম্পল দেখো, যেমন স্পঞ্জেস, টিনোফোর্স, আর হচ্ছে কি সিলেন্টেরাস, যারা হাইড্রা ক্ষেত্রে হবে। ঠিক আছে, হাইড্রা আর হচ্ছে স্পঞ্জের ক্ষেত্রে আমরা এরকম সিস্টেমটা দেখতে পাবো। ব্রাকিয়াল সিস্টেম রেসপিরেশন দেখা যাবে গিল, যখন রেসপিরেটরি অর্গান হবে গিল। এটা দেখা যাবে ক্রাস্টেসিয়ান, এবং হচ্ছে যেটা রয়েছে কি কার্টিলেজ এবং বনি, যে সমস্ত ফিশগুলো রয়েছে, কার্টিলেজ ফিশ আর বনি ফিশ, অর্থাৎ অস্টিকথিস আর কন্ডিকথিস, তাই না? মনে পড়ছে তো? যারা জুলজিতে আমরা আছি নিশ্চয়ই পড়েছি এগুলো। কার্টিলেজ যাদের থাকবে তাদেরকে বলা হয় কন্ডিকথিস, আর যাদের বোন থাকবে তাদেরকে বলা হয়, যে সমস্ত ফিশের ক্ষেত্রে, তাদের অস্টিকথিস বলি। ওকে, তো এখানে তাহলে তাদের ক্ষেত্রে কি দেখা যাবে? যাদের গিল দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে গিল দেখা যাবে, আর এদের রেসপিরেটরি মোডটাকে বলা হচ্ছে কি ব্রাকিয়াল রেসপিরেশন। ক্রাস্টেসিয়ান কিউটেনিয়াস রেসপিরেশন, অর্থাৎ যাদের ক্ষেত্রে স্কিন দ্বারা রেসপিরেশন হবে, এমন অ্যানিমেলের অর্গানিজম বা এদের হচ্ছে কি, যদি ফাইলা দেখি আমরা, অ্যানিলিডস আর হচ্ছে কি এমফিবিয়ানস। অ্যানিলিডের এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে আর্থওয়ার্ম, অর্থাৎ কেঁচো, আর এখানে এমফিবিয়ার ক্ষেত্রে ফ্রগ রয়েছে। ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন তারা শীত ঘুম দেয়, তাই না? তারা শীত ঘুম দেয় বা গ্রীষ্ম ঘুম দেয়, এস্টিভেশন আর হাইবারনেশন, সেই সময় তারা স্কিনের মাধ্যমে রেসপিরেশন চালাচ্ছে। ওকে, কিউটেনিয়াস রেসপিরেশন, এদের স্কিনের দ্বারা যখন রেসপিরেশনটা হবে। ট্রাকিয়াল রেসপিরেশন সিস্টেম দেখা যাবে কার ক্ষেত্রে? ট্রাকিয়ার মাধ্যমে, যদি রেসপিরেটরি অর্গান ট্রাকিয়া বা অ্যাক্টোডার্মাল টিউবস, এটা দেখা যাবে দেখো ইনসেক্টের ক্ষেত্রে, যেমন ককরোচ, আর হচ্ছে কি রয়েছে মিলিপিডস রয়েছে, সেন্টিপিডস রয়েছে। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ট্রাকিয়াল সিস্টেম আর ট্রাকিয়াল রেসপিরেটরি সিস্টেম, আর এই জন্য রেসপিরেশনের টাইপস হচ্ছে ট্রাকিয়াল রেসপিরেশন। পালমোনারি রেসপিরেশন সিস্টেম দেখা যাবে যখন লাংস
পার্টিসিপেট করছে এই যে রেসপিরেটরি অর্গান হিসাবে, এটা আমরা মোস্ট টেট্রাপোড ক্ষেত্রে দেখতে পাবো। যাদের ক্ষেত্রে টেট্রাপোডি যে সমস্ত অ্যানিমেলস রয়েছে তাদের ক্ষেত্রে আমরা লাংসের সাহায্যে তারা কি করছে, রেসপিরেশন করছে। আচ্ছা, এছাড়া কিছু স্পেশাল রয়েছে দেখো, যেমন বুক লাং রেসপিরেশন, যেমন এদের হচ্ছে কি রেসপিরেটরি অর্গান নাম হচ্ছে কি বুক লাংস, আর এদের হচ্ছে এক্সাম্পল দেখো স্পাইডার্স কিংবা হচ্ছে কি স্করপিয়ন্স এর ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখতে পাবো। আচ্ছা, বুকগিল রেসপিরেশন দেখা যাবে যখন বুকগিল হচ্ছে রেসপিরেটরি অর্গান, যেমন হচ্ছে কিং ক্রেব, লিমুনাস যেটাকে বলা হচ্ছে কি, ওই কিং ক্রেবের ক্ষেত্রে দেখা যাবে। আর ক্লোকিয়াল রেসপিরেশন কক্কার ক্ষেত্রে দেখা যাবে, মানে রেসপিরেটরি অর্গান, আর হচ্ছে কি এটার ক্ষেত্রে সাম টার্টলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই জিনিসটা কিন্তু সবাইকে বলছি গুরুত্ব দিয়ে দেখার জন্য, কারণ এখান থেকে কোশ্চেন সেট হয় রেসপিরেটরি অর্গান এবং তাদের এক্সাম্পল কি রয়েছে। হতে পারে এখানে কলাম সিস্টেমের কোনো কোশ্চেন হতে পারে, কোনো কলাম দিয়ে দিতে পারে, কিংবা হতে পারে এটা হচ্ছে কি স্পেসিফিক কোনো একটা রেসপিরেটরি অর্গান দিয়ে দিল, তার এক্সাম্পল দিবে যে কি এক্সাম্পল দেখা যাবে। ওকে, কলাম সিস্টেমও দেখা যাবে। কে কি বলছে, কে কিছু বলছে? চলো নেক্সট। স্যার বলছি শেষেরটা কি মিনিংটা একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ বলুন। শেষে যেটা বললেন বলছে শেষের, কোল কোলকার রেসপিরেশন লাগে, শেষেরটা যেটা সাম টার্টলস এ দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, সাম টার্টেলস এর ক্ষেত্রে কি দেখা যায়, যেহেতু এই টার্টেলস গুলো, হ্যাঁ, যারা হচ্ছে কি আমরা দেখতে পাই টার্টেলস হচ্ছে কি, কিছু টার্টেলস রয়েছে যারা মিষ্টি জলেও থাকে, কিছু টার্টেলস দেখা যায় যারা হচ্ছে কি এমনি লবণ জলে থাকে। তো তাদের ক্ষেত্রে স্পেশাল একটা রেসপিরেটরি অর্গান তৈরি হয় ক্লোয়াকা বলে। সেই ক্লোয়াকা বলে যে রেসপিরেটরি অর্গানটা রয়েছে, এটা স্পেসিফিক্যালি কি করছে, যে এনভায়রনমেন্টে এরা থাকছে সেখানে হাত থেকে মানে ওই রকম পরিবেশে থাকার জন্য এদের এই রেসপিরেটরি সিস্টেমটা তৈরি হয়েছে। ঠিক আছে, যার কারণে তারা ডিপ ওয়াটারেও থাকলেও সেখান থেকে তার মাধ্যমে কি করতে পারে, রেসপিরেশন চালাতে পারে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কি একটা স্পেশাল রেসপিরেটরি অর্গান দেখা যাবে কার ক্ষেত্রে, এই টার্টলের ক্ষেত্রে। চলো এবার দেখো, এনিম্যাল কিছু গ্রুপস রয়েছে তাদের এক্সক্রিটরি অর্গানের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ রেচন অঙ্গ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সবার জন্য বলে দিচ্ছি, এটা ভিভিআই, সবাই আমরা পড়বো এটাকে, যে এনিম্যাল গ্রুপসের ক্ষেত্রে কিছু এক্সক্রিটরি অর্গান রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কি কি রয়েছে এখানে। ফার্স্ট রয়েছে পরিফেরা এবং সিলেন্টেরেটা। এদের ক্ষেত্রে আমরা দেখলাম যে বাই ডিফিউশন থ্রু বডি সারফেস এক্সক্রিটরি অর্গান হিসাবে রয়েছে। এক্সক্রিটরি অর্গানের নাম কি, এটা হলো। তারপর প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে ফ্লেম সেল, এটাও পরীক্ষায় দেয়। ওকে, প্ল্যাটিহেলমিনথিস ক্ষেত্রে যেটা হয় প্রোটোনেফ্রিডিয়া কিংবা সেটা ফ্লেম সেল, যেটাকে বাংলায় বলা হয় শিখা কোষ, শিখা কোষ। ওকে, এটা ভালো করে দেখে নাও, যদিও তোমরা পিডিএফ পেয়ে যাও, স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই, পিডিএফ দিয়ে দেবো আমি বা দেওয়া হয়। যাই হোক, তাহলে প্ল্যাটিহেলমিনথিস বা ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে যদি তাদের এক্সক্রিটরি অর্গান অর্থাৎ রেচন অঙ্গ পরীক্ষায় দেয়, তাহলে তার নাম হবে কি প্রোটোনেফ্রিডিয়া, বা যেটাকে বলা হয় ফ্লেম সেল, এবং যেটাকে শিখা কোষও বাংলায় বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখে রাখবো। রাউন্ড ওয়ার্ম অর্থাৎ এসক্লেহেলমিনথিসের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে রেনেট সেল দেখা যায়, যেটাকে এক্সক্রিটরি ক্যানালও বলা হয়। রেনেট সেল, যদি কোনো কারণে এইরকম টার্ম থাকে, ঘাবড়ে যাওয়ার কিছু কারণ নেই, কারণ এই টার্মের সঙ্গে ম্যাক্সিমাম জন এখানে ওয়াকিবহাল নয় এই টার্মটা নিয়ে। তো রেনেট সেলটা দেখা যাবে কার ক্ষেত্রে, এসক্লেহেলমিনথিস বা রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান হিসাবে। এনিলদের ক্ষেত্রে দেখা যাবে নেফ্রিডিয়া, এনিলিডস যারা রয়েছে। ক্রাস্টেসিয়ানের ক্ষেত্রে দেখা যাবে গ্রিন গ্ল্যান্ড, এটাও পরীক্ষায় দেয়, গ্রিন গ্ল্যান্ড বা যেটা বলা হচ্ছে কি অ্যান্টেনারি। স্করপিয়নের ক্ষেত্রে দেখা যাবে কক্সাল গ্ল্যান্ড কিংবা মেলপিজিয়ান টিবিউলস দেখা যাবে। আর যারা কিছু রয়েছে ইনসেক্ট যেমন বা সেন্টিপিডস বা মিলিপিডস, এদের ক্ষেত্রে মেলপিজিয়ান টিবিউলস দেখা যেতে পারে। মোলাস্কের ক্ষেত্রে মেটানেফ্রিডিয়া দেখা যাবে। আর ভার্টিব্রেটের ক্ষেত্রে কিন্তু কিডনি অ্যারাইজ করে যাচ্ছে, কিডনি যেমন আমাদের থাকে কিডনি, তো ভার্টিব্রেটসের ক্ষেত্রে কিডনি। এটা পরীক্ষায় দেয় না, যেগুলো বললাম এই যে প্রোটোনেফ্রিডিয়া, ফ্লেমসেল, রেনেট, নেফ্রিডিয়া, গ্রিন গ্ল্যান্ড, কক্সাল গ্ল্যান্ড বা মেলপিজিয়াম টিবিউলস, এইগুলো বেসিক্যালি পরীক্ষায় দিয়ে থাকে, এক্সাম্পল দেয় যে কোন অ্যানিম্যাল গ্রুপসের ক্ষেত্রে বা কোন ফাইলাম
বা কোন অ্যানিমেলসের ক্ষেত্রে দেখা যায়, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। তো সবাইকে বলছি এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, চলো এবার আমরা দেখব জার্মিনাল লেয়ার। অ্যানিমেলের ক্ষেত্রে জার্মিনাল যে লেয়ারটা তৈরি হয়েছিল সেই লেয়ারগুলোর নাম কি কি এবং তারা কোন ফাইলামের ক্ষেত্রে কোনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। 4 নম্বর প্যারামিটার হিসাবে দেখব আমরা জার্মিনাল লেয়ার। তো এই জার্মিনাল লেয়ার 2 টাইপসের হয়, একটা ডিপ্লোব্লাস্টিক, এটা হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক। তো এই ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে বলা হলো দুটো লেয়ার থাকবে, একটা অ্যাক্টোডার্ম, এটা এন্ডোডার্ম। অ্যাক্টোডার্ম একটা এন্ডোডার্ম। আর এখানে ট্রিপ্লোব্লাস্টি যারা থাকবে এদের 3টে লেয়ার থাকবে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। ওকে, তো এই যে যাদের ডিপ্লোব্লাস্টিক এদের ক্ষেত্রে কিছু মেসোগ্লিয়া টাইপস দেখা যায়, কিন্তু সেটা পুরো মেসোডার্ম তৈরি হয়নি, এটাও মনে রাখতে হবে মেসোগ্লিয়া। তো এটা ওয়ান টাইপস অফ জিলেটিনিয়াস লেয়ার বলতে পারি আমরা। জিলেটিনিয়াস একটা লেয়ার তৈরি করে, একটা আস্তরণ তৈরি করে, এটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, মেসোগ্লিয়া, অর্থাৎ যেখান থেকে মেসোডার্ম এরাইজ করে। এবার এই যে অ্যাক্টোডার্ম রয়েছে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম মানে ট্রিপ্লোব্লাস্টিক, এখানে একদম এটা তৈরি হয়ে যাবে কার ক্ষেত্রে না, এটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে না, একদম ফ্ল্যাট ওয়ার্ম থেকে কোডাটা পর্যন্ত, ফ্ল্যাট ওয়ার্ম থেকে টু কোডাটা পর্যন্ত। ওকে, এই সিস্টেমটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে না, ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে। বাকি এর আগে যারা রয়েছে সবাই কিন্তু ডিপ্লোব্লাস্টিক, এটা কিন্তু মনে রাখতে হবে। যারা ফ্ল্যাটওয়ার্ম রয়েছে অর্থাৎ প্লাটিহেলমিনথিস থেকে একদম পুরো কোডাটা পর্যন্ত যে সমস্ত ফাইলা রয়েছে, প্রত্যেকের যদি আমরা জার্মিনাল লেয়ার স্টাডি করি, প্রত্যেকের ক্ষেত্রে আমরা ট্রিপ্লোব্লাস্টিক সিস্টেম অফ জার্ম লেয়ার দেখতে পাবো। তো প্লাটিহেলমিনথিসের আগে পর্যন্ত যে সমস্ত ফাইলাগুলো রয়েছে একদম প্রোটোজোয়া থেকে, তাহলে সেখানে আমরা ডিপ্লোব্লাস্টিক সিস্টেম দেখতে পাবো। চলো এবার আমরা আস্তে আস্তে করে চলে যাব আর একটা প্যারামিটার দিকে, সেটা হচ্ছে বডি সেগমেন্টেশন। ওকে, নেক্সট আমরা দেখব কি বডি সেগমেন্টেশন। তো বডি সেগমেন্টেশনে যদি আমরা দেখি, এখানে কি দেখতে পাই আমরা না, দুটো জিনিস থাকে, একটা আউটার সাইড, একটা বডির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বডির ক্ষেত্রে দুটো সাইড দেখতে পাবো, একটা হচ্ছে আউটার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। ওকে, তো এখানে এই আউটার সাইড আর ইনার সাইড মিলিয়ে, এই দুটো মিলিয়ে যে মানে লেয়ারটা তৈরি করবে সেটাকে আমরা বলছি কি ট্রু সেগমেন্টেশন। এবং এই সিস্টেমটাকে আমরা কি বলি, এটাকে বলা হচ্ছে কি মেটামেরিজম। ওকে, এবার এইরকম সিস্টেম আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো, বডি সেগমেন্টেশনের মেটামেরিজম সিস্টেম। সেই এক্সাম্পলটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখা যাবে এনিলিডা, তারপর দেখা যাবে আর্থ্রোপোডা এবং কোডাটা। এই মেটামেরিজম সিস্টেমটা আমরা দেখতে পাবো কার ক্ষেত্রে, এনিলিডা, আর্থ্রোপোডা এবং কোডাটার ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার যাদের ক্ষেত্রে সিউডো মেটামেরিক সিস্টেম দেখা যাবে,
তো সেদের ক্ষেত্রে আউটার সাইড সেগমেন্টেশনটা শুধু দেখা যাবে। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি কারণ এটাও ইম্পর্টেন্ট। যাদের ক্ষেত্রে সিউডো সিস্টেমটা থাকবে, সিউডো সেগমেন্টেশন, এই ব্যাপারটা যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে এই যে আউটার সাইড ইনার সাইড যেটা আমরা বলছিলাম, অনলি আউটার সাইড থাকবে, ইনার সাইড অ্যাবসেন্ট থাকবে, ইনার সাইড অ্যাবসেন্ট, তখন তার নাম হয়ে যাবে কি সিউডো সেগমেন্টেশন। চলো এবার হচ্ছে কি দেখো, যারা প্যারাজোয়া তাদের ক্ষেত্রে প্যারাজোয়া আর ইউমেটাজোয়া এই দুটো জিনিস নিয়ে পরীক্ষা প্রশ্ন থাকে, আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমরা হেডিং করব কি প্যারাজোয়া। প্যারাজোয়ার ক্ষেত্রে দেখো কি হয় না, যারা প্যারাজোয়া তারা মাল্টি সেলুলার লিডি আমরা দেখতে পাই, মাল্টি সেলুলার, কিন্তু এদের ক্ষেত্রে টিস্যু অর্গানাইজ করে না, নো টিস্যু সিস্টেম অ্যারাইজ। ওকে, কোনোভাবে টিস্যু সিস্টেম আসে না, এদের মাল্টি সেলুলার হতে পারে কিন্তু আসে না। ইউমেটাজোয়া যারা রয়েছে, যারা ইউমেটাজোয়া তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, তাদের ক্ষেত্রে মাল্টি সেলুলারিটি প্লাস টিস্যু এবং অর্গান বিল্ড আপ করেছে, এরা মাল্টি সেলুলার প্লাস এখানে কি দেখতে পাবো, টিস্যু এবং অর্গান সিস্টেম দেখা যাবে, টিস্যু এবং অর্গান। ওকে, এবার এখানে যদি আমরা দেখি যে এই ইউমেটাজোয়া যারা রয়েছে তাদেরকে আবার বিভাগে ভাগ করা রয়েছে। একটা টাইপস হচ্ছে রেডিয়েটা, আর একটা বাইলেটারাল। ওকে, তো রেডিয়েটার আন্ডারে কারা কারা থাকবে, এদের এক্সাম্পল যদি দেখি আমরা, নিডারিয়া, টিনোফোরা এবং দেখতে পাবো কার ক্ষেত্রে, ইকাইনোডারমাটা। আবার যারা বাইলেটারাল রয়েছে তাদেরকে দুভাগে ভাগ করা হয়, একটা সিস্টেম আসবে প্রোটোস্টোম, ডিউটেরোস্টোম, এই ব্যাপারটা পরীক্ষায় থাকে, দেখে নিব। প্রোটোস্টোম, এটা ডিউটেরোস্টোম। ওকে, তো প্রোটোস্টোম ডিউটেরোস্টোমের ব্যাপারটা আমরা একটু দেখে নেব। দেখো, যারা প্রোটোস্টোমের ক্ষেত্রে, দেখো সবাই শুনতে পাচ্ছি আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, প্রোটো মানে ফার্স্ট, তাই তো, আর ডিউ মানে কি সেকেন্ড, তাই তো। তো দেখো, ফার্স্ট যদি মাউথ ক্রিয়েট হয় তখন তাকে আমরা কি বলছি, প্রোটোস্টোম, আর সেকেন্ড যদি মাউথ ক্রিয়েট হয়, তখন তাকে বলা হচ্ছে ডিউটেরোস্টোম। তাহলে ফার্স্ট যদি মাউথ হয়, সেকেন্ডে এদের কি আসবে, এদের সেকেন্ডে আসবে এনাস, আর এদের তাহলে ফার্স্ট কি তৈরি হবে, এনাস তৈরি হবে। বোঝা গেছে? দেখো, তাহলে প্রোটোস্টোম মানে তারাই সেই সমস্ত এনিমেলস যাদের জাইগোটিক ডেভেলপমেন্টের সময় ফার্স্ট মাউথ ক্রিয়েট হয়। কিভাবে মনে রাখবে, এই যে বললাম প্রোটো মানে আগে মানে ফার্স্ট, প্রোটো, আর ডিউটেরো মানে পরে, ডিউ রয়েছে বাকি রয়েছে পরে। আচ্ছা, স্টোম মানে হচ্ছে মাউথ, ঠিক আছে। স্টোমের বাংলা মানে হচ্ছে, মানে স্টোমের যদি আমরা দেখি
মাউথ, তাহলে ফার্স্ট মাউথ, সেকেন্ড যদি এনাস তৈরি হয় তারা প্রোটোস্টম, ডিউটেরোস্টমের ক্ষেত্রে মানে ডিউ মানে বাকি রয়েছে, সেকেন্ডে হচ্ছে মাউথ তৈরি হবে, ফার্স্টে এনাস তৈরি হবে। ওকে, বোঝা গেছে? মনে থাকবে তো? মনে থাকবে? হ্যাঁ স্যার। এবার শোনো, এবার এই যে ফার্স্ট যে মাউথ তৈরি হচ্ছে বা এখানে ফার্স্ট হচ্ছে কি এনাস তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে যখন জাইগোটের ডেভেলপমেন্ট হচ্ছে, এটা ব্লাস্টোপোর থেকে তৈরি হয়। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে যাতে আমরা লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে কি ব্লাস্টোপোর থেকে তৈরি হয়, ব্লাস্টোপোর থেকে এনাস আর মাউথ তৈরি হচ্ছে। চলো এবার আমরা এই প্রোটোস্টম আর ডিউটেরোস্টমের আরো কিছু স্পেশাল ক্যারেক্টার দেখে নেব, দুটোকে রেসপেক্টিভ করে দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে এদিকে আমরা একটা দাগ দিয়ে দিব এখানে মাঝখানে, এদিকে হচ্ছে প্রোটোস্টম আর এদিকে ডিউটেরোস্টম। এটা নিয়ে পড়তে হবে কারণ এখান থেকে কোশ্চেন হয়। চলো ফার্স্ট যদি আমরা দেখি যারা প্রোটোস্টম রয়েছে এদের, তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট কি হলো, ওপেনিং মাউথ, ওপেনিং মাউথ সিস্টেম, অর্থাৎ আগে মুখ তৈরি হয়, আর এদের ক্ষেত্রে সেকেন্ড ওপেনিং, এদের ক্ষেত্রে কি হবে না সেকেন্ড ওপেনিং মাউথ। মাউথ ওকে, এইভাবে আমরা খুব বেশি সেন্টেন্সে পড়বো না, এমসিকিউ পরীক্ষা হবে, জাস্ট কনসেপ্টটা জানলেই হবে। আচ্ছা, এখানে ক্ষেত্রে ব্লাস্টোপোরটা তাহলে কি তৈরি করলো, ব্লাস্টোপোর থেকে কি তৈরি হলো, মাউথ তৈরি হলো। আর এদের ক্ষেত্রে কি হলো, ব্লাস্টোপোর কি তৈরি করলো, ব্লাস্টোপোর এদের ক্ষেত্রে এনাস তৈরি করলো। ওকে, থার্ড যদি ক্যারেক্টার দেখি আমরা, আচ্ছা এই এই পয়েন্টটাও সবাই মনে রাখবো, যারা 11-12 বিশেষ করে রয়েছি তাদের ক্ষেত্রে দিয়ে থাকে, হক্স বলে একটা জিন থাকে, হক্স, HOX, ওকে, জিন ডেভেলপমেন্টের সময় কাজে লাগে হক্স। তো এই হক্স জিনটা যারা রয়েছে প্রোটোস্টম, এদের ফিউ ফিউ হক্স জিন এদের ক্ষেত্রে কি হয়, ডেভেলপ করছে পোস্টেরিয়ার, পোস্টেরিয়ার ডেভেলপমেন্টের সময়, মানে পোস্টেরিয়ার পার্টে ডেভেলপমেন্টের পোস্টেরিয়ার দিকে। আর এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, মেনি হক্স, মানে অনেক হচ্ছে কি হক্স জিন কাজে দিবে, জিন ফর পোস্টেরিয়ার ডেভেলপমেন্ট, পোস্টেরিয়ার ডেভেলপমেন্ট। ওকে, এই জিনিসটাও আমরা মাথায় রাখবো। নেক্সট যদি আমরা দেখি পরের পয়েন্ট, তাহলে কি দেখতে পাবো না, ক্লিভেজের প্যাটার্ন আমরা পড়বো যখন ডেভেলপমেন্ট বায়োলজি পড়বো এনিম্যাল সিস্টেমের। তো এই প্রোটোস্টমের ক্ষেত্রে স্পাইরাল ক্লিভেজ হয়, স্পাইরাল ক্লিভেজ ক্লিভেজ হয়, কিন্তু যারা ডিউটেরোস্টম এদের ক্ষেত্রে রেডিয়াল হয়, রেডিয়াল ক্লিভেজ। ক্লিভেজ কিছুই নয়, যখন হচ্ছে কি জাইগোট এমব্রায়োতে ট্রান্সফার হবে তখন সেখানে ডিভিশন হয়, তাই না, মাল্টিপল ডিভিশন হয়, তো ডিভিশনের সময় ওদের সেল ফেটটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে ক্লিভেজ হয়ে থাকে, আমরা পড়বো পরে। জাস্ট এইটুকু মনে রাখবো, প্রোটোস্টমের ক্ষেত্রে স্পাইরাল ক্লিভেজ দেখা যায় আর ডিউটেরোস্টমের ক্ষেত্রে রেডিয়াল ক্লিভেজ দেখা যায়। নেক্সট যদি আমরা দেখি যে এদের ক্ষেত্রে বলা হয়ে থাকে সাইজোসিলোমেট, সাইজোসিলোমেট বলা হয়, আর এদেরকে বলা হয় কি
এদেরকে বলা হবে এন্টেরোসিলোমেন্ট। এন্টেরোসিলোমেন্ট। ওকে, এই জিনিসটা একটু মাথায় আমাদের রাখতে হবে। চলো এবার আমরা আস্তে করে চলে যাব, যেহেতু এখানে আমরা আজকে কোড ডাটা মানে নন কোড ডাটার সঙ্গে কোড ডাটাও দেখবো বলছিলাম। তো এখানে আমরা চলে যাব, প্রথমে হচ্ছে কি চলে যাব নন কোড ডাটা আর কোড ডাটার ক্ষেত্রে। কাদেরকে আমরা নন কোড ডাটা বলছি? কোড ডাটা। আর কাদেরকে আমরা কোড ডাটা বলছি? এই জিনিসটা একটু দেখে নেব। কোড ডাটা আর নন কোড ডাটা ব্যাপারটা একটু দেখে নেব। তো অবভিয়াসলি যদি আমরা ডিফারেন্স আকারে দেখি, তাহলে কোড নন কোড ডাটার ক্ষেত্রে কি হয় না, এদের ক্ষেত্রে নটো কোড বলে একটা সিস্টেম অ্যাবসেন্ট থাকে। নটো কোড অ্যাবসেন্ট, যেখান থেকে স্পাইনাল কোড তৈরি হচ্ছে। আর এদের ক্ষেত্রে নটো কোড প্রেজেন্ট। নটো কোড প্রেজেন্ট থাকবে। ওকে, আর কি দেখতে পাবো আমরা না, এদের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে নন কোডারের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোথায় থাকবে না, ভেন্ট্রাল সাইডে থাকবে এবং সলিড হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকবে কোথায়? ভেন্ট্রাল সাইডে, এন্ড ওটা কি হবে না, সলিড হবে। কিন্তু এদের ক্ষেত্রে কি দেখা যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা থাকবে ডরসাল সাইডে, ডরসাল সাইডে থাকবে। আচ্ছা, এবং হচ্ছে কি ধরো আমাদের ক্ষেত্রে, আমাদের হিউম্যানের ক্ষেত্রে ভেন্ট্রাল ডরসালটাকে আমরা কোনটা বলবো? আমাদের আমরা যদি কোড ডাটা, ডরসাল মানে পিঠের দিকটাকে ডরসাল বলা হয়, ঠিক আছে, মানে পিছনের দিকটাকে, যেটাকে আমরা পিছনে বলি। ওকে, তো এই পিঠের দিকটাকে আমরা বলছি ডরসাল সাইডে কি থাকবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকবে, এবং সেটা হবে কি হলো হবে, হলো 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 টাইপসের হবে। তো নন কোডারের ক্ষেত্রে সলিড থাকবে, আর যারা কোড ডাটা তাদের ক্ষেত্রে হলো সিস্টেম থাকবে। এবার আর একটা জিনিস জেনে রাখতে হবে, যদি এদের হার্ড দেখি আমরা কাদের ক্ষেত্রে, নন কোডারের ক্ষেত্রে, সেটা থাকবে কোথায়? উল্টো আর কি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উল্টো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ছিল ভেন্ট্রাল সাইডে, হার্ড থাকবে এদের ক্ষেত্রে ডরসাল সাইডে, ডরসাল সাইডে থাকবে। আর এখানে হচ্ছে কি 3 নম্বরে যদি আমরা দেখি, তাহলে হার্ড থাকবে ভেন্ট্রাল সাইডে, হার্ড থাকবে ভেন্ট্রাল সাইড। আমরা জুলজিতে কারা কারা আছি? জুলজি, স্যার আমি জুলজি। সৈকত বাবু জুলজি। আর আমি জুলজি। আমি জুলজি স্যার। আমিও জুলজি। স্যার আমি জুলজি। স্যার আচ্ছা, আমিও জুলজি। বাহ, তাহলে ম্যাক্সিমাম সবাই আমরা জুলজিতে আছি, তাই তো? বোঝা যাচ্ছে, পড়া বোঝা যাচ্ছে তো? আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে এবারে আমরা দেখব এখানে নেক্সট যদি আমরা দেখি 4 নম্বরের ক্ষেত্রে আমরা সবকিছু দেখবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখবো, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখার চেষ্টা করব। যেমন পোস্ট এনাল টেল অ্যাবসেন্ট থাকে এদের ক্ষেত্রে, পোস্ট এনাল টেল অ্যাবসেন্ট থাকে। আর এদের ক্ষেত্রে যারা কোডাটা রয়েছে এদের পোস্ট এনাল টেল প্রেজেন্ট, পোস্ট এনাল টেল প্রেজেন্ট থাকবে। এবার কিছু কিছু কোডাটের ক্ষেত্রে ইভলিউশনের জন্য অ্যাবসেন্ট হয়ে গেছে, সেটা আলাদা কথা। আচ্ছা, ফেরিঞ্জিয়াল গিলস যেটা প্রেজেন্ট অ্যাবসেন্ট থাকবে নন কোডাটের ক্ষেত্রে, ফেরিঞ্জিয়াল গিলস অ্যাবসেন্ট থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, এদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। ওকে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো এবারে আমরা চলে যাব সরাসরি
প্রত্যেকটা ফাইলামের স্পেশাল ক্যারেক্টার, এটা আমরা একটু সিরিয়াসলি দেখবো, ঠিক আছে? এতক্ষণ যারা যেভাবে দেখেছি, কিন্তু এবার থেকে কিন্তু একটু সিরিয়াস হতে হবে, ঠিক আছে? কারণ আমরা এবার যেটা শুরু করতে যাচ্ছি, প্রত্যেকটা ফাইলাম, যে সমস্ত ফাইলাম সিস্টেম রয়েছে, সেই প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রে আমরা স্পেশাল ক্যারেক্টার দেখবো। সবকিছু পড়বো না, এত কি পড়া যায় না। স্পেশাল কিছু ক্যারেক্টার দেখবো যেগুলো পরীক্ষায় আসবে। ওকে, চলো। তো প্রথমে আমরা একদম চলে যাব পরিফেরার ক্ষেত্রে। পরিফেরার ক্ষেত্রে যারা বাংলায় রয়েছে তাদেরকে ভয় পাওয়ার কিছু কারণ নেই, বাংলায় আমি রেডি করে দিয়েছি, রয়েছে এখানে, পড়ে আসছি আমি। তো তার আগে যেগুলো আমি বলছি সেগুলো দেখে নেব, কারণ সেগুলো ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? পরিফেরা, পরিফেরা। তো এখানে পরিফেরার ক্ষেত্রে যদি আমরা দেখি, ফার্স্ট পরিফেরা, তাহলে আমি কোশ্চেন করছি, তাহলে পরিফেরা মিষ্টি জলে থাকে না সমুদ্রের জলে থাকে? পরিফেরা সমুদ্রে। সমুদ্রের জলে থাকে, সমুদ্রের জলে থাকে। মেরাইন হয়, ঠিক একদম। এরা মোস্টলি, তাহলে কিছু কিছু রয়েছে যারা মিষ্টি জলে থাকে, কিন্তু মোস্টলি মোস্টলি মেরাইন। আর কি না, এরা হচ্ছে কি মাল্টি সেলুলার। কেউ কোনোভাবে বলবে না যে আবার ইউনিসেলুলার, মাল্টি সেলুলার। কিন্তু এদের টিস্যু সিস্টেম দেখা যায় না ঠিকই, কিন্তু এরা হচ্ছে মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার। আর কি, যেমন এদের ক্ষেত্রে সেল এগ্রিগেট করছে দিয়ে বডি কম্পোজিশন তৈরি করার জন্য। সেল এগ্রিগেশন আমরা দেখতে পাই, এগ্রিগেট করছে কি জন্য? বডি কম্পোজিশন করার জন্য, বডি কম্পোজিশন। আচ্ছা, আর কি দেখতে পাই আমরা না, এদের ক্ষেত্রে ল্যাক অফ ট্রু টিস্যু, এটা অলরেডি আমি প্রথমে বলছিলাম, তাও লিখে দিচ্ছি আমি, ল্যাক অফ ট্রু টিস্যুস। আর কি না, এরা হচ্ছে কি অ্যাসিমেট্রিক্যাল। এটা কিন্তু মনে রাখতে হবে, এদেরকে কোনোভাবে উই ক্যান নট ডিভাইড দ্য ইকুয়াল পার্ট অফ দিস ফাইলাম। তো এই জন্য এদেরকে আমরা কি বলি? অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। ওকে, আচ্ছা, এদের অ্যানিমেল মরফোলজি কি দেখা যায়? অ্যানিমেলের মরফোলজি কেমন দেখা যাবে? অ্যানিমেল মরফোলজি, মরফোলজি কেমন দেখতে পাবো আমরা না, এদের ক্ষেত্রে স্পিকিউল প্রেজেন্ট থাকবে, স্পিকিউল নির্মিত অন্তকঙ্কাল। মানে এদের ক্ষেত্রে এন্ডোস্কেলিটন সেটা কি নিয়ে তৈরি হয়? স্পিকিউল নিয়ে তৈরি হয়, স্পিকিউল, স্পিকিউলস, এন্ডোস্কেলিটন, স্কেলিটন। আর কি দেখা যাবে? এদের ক্ষেত্রে একটা সেল দেখা যায়, তার নাম হচ্ছে কি কোয়ানোসাইটস। ভালো করে মনে রাখতে হবে, কোয়ানোসাইটস, কোয়ানোসাইটস, কোয়ানোসাইটস আর প্রেজেন্ট। ওকে, কোয়ানোসাইট দেখা যাবে। আর কি দেখা যায় না, এদের ক্ষেত্রে কোয়ানোসাইট দেখা যাবে, আর এদের ক্ষেত্রে দেখা যাবে কি ওস্টিয়ার আর ওস্কিউলাম, ওস্টিয়া এন্ড ওস্কিউলাম। 1 মিনিট। হয়েছে, তাহলে ওস্টিয়া এবং ওস্কিউলাম আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু মনে রাখবো। স্যার, হ্যাঁ, স্যার বলছি স্পিকিউলসটা কি এন্ডোস্কেলিটনটাকে বলছে? স্পিকিউলটা, হ্যাঁ, মানে এদের তো একটা, মানে যেহেতু এরা অ্যানিমেল সিস্টেম, তো এদের ক্ষেত্রে তো একটা শরীরের, মানে বডির একটা স্ট্রাকচার থাকবে। তো সেই বডির স্ট্রাকচারটা যেমন আমাদের ক্ষেত্রে বনি বা যেটা আমরা কি দেখতে পাই, আমাদের যে একটা আছে বোন আর একটা আছে কার্টিলেজ। এন্ডোস্কেলিটন আমাদের তো ইসে থাকে, মানে
হ্যাঁ, তো সেটা আমরা ওদের ক্ষেত্রে এন্ডোস্কেলিটন সিস্টেম না বললেও, মানে জাস্ট আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এদের স্পিকিউল সিস্টেমের, স্পিকিউল ওদের অন্তকঙ্কাল তৈরি করছে আর কি, মানে ওদের যে বডি স্ট্রাকচারটা বা বডি শেপটার জন্য দায়ী কে? স্পিকিউল। স্পিকিউল নির্মিত এদের হচ্ছে কি যে কঙ্কালতন্ত্রটা বা ওদের যে বডি স্ট্রাকচারটা সেটা মেড আপ করছে কি? স্পিকিউল। ওকে, স্পিকিউল যেটা, সেটা ওদের ক্ষেত্রে দেখা যায়। মানে আমাদের যেরকম এন্ডোস্কেলিটন থাকে। হ্যাঁ, সেটা তৈরি করছে কে? বোন আর হচ্ছে কার্টিলেজ, তাই না? তো সেরকম। তেমনি হ্যাঁ, এদের এদের ক্ষেত্রে মানে যারা পরিফেরা রয়েছে তাদের ক্ষেত্রে স্পেশালি আমরা দেখতে পাই কি? স্পিকিউল। ওকে, এই স্পিকিউল নির্মিত অন্তকঙ্কাল ওদের ক্ষেত্রে দেখা যাবে, আর কিছু নয়। চলো নেক্সট আমরা দেখব টিনোফোরা। টিনোফোরার ক্ষেত্রে আমরা কি কি স্পেশাল ক্যারেক্টার দেখব? দেখো, এদেরকে কম জেলি, এটা মনে রাখবে, কম জেলি এদের এক্সাম্পলটা মনে রাখবে, কম জেলি, কম জেলি। ওকে, আচ্ছা, তাহলে টিনোফারার ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো একটু তাড়াতাড়ি করে দেখে নেওয়ার চেষ্টা করব, কারণ অনেকটা আরো বাকি রয়েছে। টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখতে পাবো, অর্গানাইজেশন। নেক্সট আমরা কি দেখতে পাবো এদের ক্ষেত্রে? রেডিয়াল সিমেট্রি হয়, অর্থাৎ এদেরকে তোমরা যে কোনো তলে যদি ভাগ করতে চাও তাহলে তাকে তুমি ভাগ করতে পারবে। সিমেট্রি অর্থাৎ যে কোনো তলে সমান দুটি ভাগে ভাগ করা যাবে। এরা হবে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক, তাই না? আর কি দেখা যাবে? কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম এদের দেখা যায়, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম দেখা যাবে। এর পাশাপাশি আর কি দেখা যাবে না, এদের ক্ষেত্রে একটা ভালো যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে কি, এরা বায়োলুমিনেন্স দেখায়, বায়োলুমিনেন্স। ওকে, তো এদের ক্ষেত্রে বায়োলুমিনেন্স দেখা যায়, অর্থাৎ এরা কি করতে পারে? একটা আলোর ছটা তৈরি করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমরা মনে রাখবো। চলো এর পাশাপাশি আমরা টিনোফোরা থেকে নিডারিয়াতে চলে যাব। নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়ার ক্ষেত্রে কিছু আমরা মনে রাখবো, যেমন জেলিফিশ, তারপর হচ্ছে কি সি এনিমন, কোরালস, এদেরকে মনে রাখবো। কি কি বললাম? জেলিফিশ, সি এনিমন, সি এনিমন দেখতে পাবো। তারপর আমরা কোরালস দেখতে পাবো। আচ্ছা, এদের ক্যারেক্টার কি? এরা ফার্স্ট হচ্ছে কি, এরা ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক হবে। তারপর এরা হবে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়, ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। এর পাশাপাশি আমরা এদের দেখতে পাবো বডি ফর্মস করছে পলিপ আর মেডুসা। আচ্ছা, পলিপ আর হচ্ছে কি মেডুসা দশা আমরা দেখতে পাবো। পলিপ থেকে মেডুসা, মেডুসা, আমি এই কারণে দুটো দাগ দিলাম, তাহলে পলিপ থেকে মেডুসা, আবার মেডুসা থেকে পলিপ হতে পারে। পলিপ থেকে মেডুসা আসেক্সুয়ালি তৈরি হয়, আবার মেডুসা থেকে পলিপ তৈরি হওয়ার জন্য সেক্সুয়ালি ফর্ম করে। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, এদের ক্ষেত্রে যেটা বললাম, বডি ফর্ম করছে দুটো স্টেজ মাধ্যমে, একটা হচ্ছে পলিপ স্টেজ আর একটা হচ্ছে মেডুসা। এই পলিপ থেকে সে মেডুসা হতে পারে, আবার মেডুসা থেকে পলিপ হতে পারে। তো অতএব এখানে যেটা রয়েছে আমরা দেখে নেব যে পলিপ থেকে মেডুসা হওয়ার জন্য আসেক্সুয়ালি রিপ্রোডিউস করছে, আবার মেডুসা থেকে পলিপ করার জন্য সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে। কি প্রবলেম হয়েছে? এই লিঙ্কে যুক্ত হতে পারছি না। লিঙ্কে ক্লিক করলেই তো হবে, লিঙ্কে লিঙ্কে ক্লিক করলেই হবে, তাই তো? যদি কারোর যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড না করাও থাকে তাহলে সে লিঙ্কে ক্লিক করলেও জয়েন করতে পারবে, তাই না?
তাই তো? আমরা কি চুপচাপ থাকবো সবাই, কথা বলবো না? স্যার স্যার বলছিলাম অ্যাপ থেকেও কি ক্লাসটা দেখা যাবে? হ্যাঁ, মানে অ্যাপটা না থাকলেও তো এমনি লিঙ্কে ক্লিক করলেও জয়েন করা যাবে, তাই তো? মোবাইলে এই সিস্টেমটা আগে হতো না, কিন্তু এখন হচ্ছে হ্যাঁ দেখছি। হ্যাঁ। যাই হোক, একজন বলছে কি জয়েন হতে পারছে না, যাই হোক। তাহলে পলিপ থেকে মেডুসা, মেডুসা থেকে পলিপ হতে পারে। আচ্ছা, আর কি হয় এদের? না, আর হচ্ছে কি এক্সাম্পল গুলো মনে রাখবো আমরা, আর এখানে কিছু মনে না রাখলেও হবে। এবারে এই নিডেরিয়ার যে ভাগটাকে আমাদের জানতে হবে। নিডেরিয়াকে 4টা ভাগে ভাগ করা হয়, ট্রেডিশনালি এদেরকে 4টা ক্লাসে ভাগ করা হয়। নিডেরিয়াকে নিডারিয়াকে 4টা ক্লাসে ভাগ করা হয়। বাকিরা কি আমরা সবাই ঘুমিয়ে পড়েছি নাকি? শুনছি তো ক্লাস? হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি হার মানলে হ্যাঁ স্যার। চলবে না, এই তো শুরু হ্যাঁ হলো। স্যার। এই তো শুরু হলো, ক্লাস চলতে চলতে 12টা পেরিয়ে যাবে কিন্তু, মানে কোনো কোনো দিন দেখা গেল তেমন টপিক থাকলে কিন্তু টাইম পেরিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু মন দিয়ে শুনতে হবে। এখন এই তো শুরু হলো, আমরা জাস্ট কিছুই করিনি। এন্টেরোজোয়া, সরি, এন্থোজোয়া ভাগ করা হয়। ইন্টেরিয়ার যে 4টা ক্লাস, এটা তো ফাইলাম, ফাইলাম এটাকে 4টা ক্লাসে ভাগ করা হয়। একটা নাম হচ্ছে কি এন্থোজোয়া, এন্থোজোয়া। একটা হচ্ছে হাইড্রোজোয়া, হাইড্রোজোয়া। একটা হচ্ছে স্কাইফোজোয়া, স্কাইফোজোয়া। আর একটা থাকবে কি, যেটা কিউবোজোয়া। এবার এখানে আমি এক্সাম্পলগুলো বলে দিচ্ছি, এখানে এক্সাম্পলটা জানা দরকার রয়েছে, প্লাস আমরা এর পাশাপাশি এদের বৈশিষ্ট্যগুলোও দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে প্রথমে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। তাহলে কি কি হলো? একটা এন্থোজোয়া, হাইড্রোজোয়া, তারপর হচ্ছে স্কাইফোজোয়া, আর হচ্ছে কিউবোজোয়া। তো দেখো, এই এন্থোজোয়ার ক্ষেত্রে এক্সাম্পল দেখে নাও। যেমন হচ্ছে কি সি এনিমন, সি এনিমন, খুব সুন্দর নাম, সি এনিমনস। তারপর কোরালস, তারপর দেখতে পাবো সি ফেন। আবার যেটা হাইড্রোজার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যেমন কমন একটা রয়েছে, তার নামেই রয়েছে হাইড্রা। তারপর থাকবে এখানে এই যে পর্তুগিজ ম্যান অফ ওয়ার, তাই না? পর্তুগিজ ম্যান অফ ওয়ার, এটা যারা নোট করছে তারা হচ্ছে লিখে নাও, পর্তুগিজ ম্যান অফ ওয়ার। যারা স্কাইফোজোয়া, এদের এক্সাম্পল হবে জেলিফিশ, জেলিফিশ। আর যারা কিউবোজোয়া রয়েছে, যেমন হচ্ছে কি বক্স জেলিস, বক্স জেলিস। ওকে, চলো এবার চলো আমরা চলে যাব নেক্সটের ক্ষেত্রে। বললে এবার চলে যাব আমরা প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে, ঠিক আছে? প্ল্যাটিহেলমিনথিস, হেলমিনথিস। দেখো, প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে এরা হচ্ছে কি, প্রথম হবে বাইলেটারাল সিমেট্রি হয়, বাইলেটারাল সিমেট্রি, প্লাস এদের ক্ষেত্রে এরা ট্রিপ্লোব্লাস্টিক চলে আসবে সিস্টেম, ট্রিপ্লোব্লাস্টিক সিস্টেম চলে আসবে। এরা এসসিলোমেট, এসসিলোমেট, প্লাস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সিঙ্গেল ওপেনিং অফ গাট, সিঙ্গেল ওপেনিং
অফ গাট, এটা কিন্তু মনে রাখতে হবে। মানে যেদিক দিয়ে খায় সেদিক দিয়ে, মানে ওদের ডাইজেস্টিভ যে এদের যে এক্সক্রিটরি মেটেরিয়ালগুলো সেই দিক দিয়ে বেরায়, তো এই জন্য এদের ক্ষেত্রে সিঙ্গেল গাট সিস্টেম আমরা দেখতে পাই। আর কি দেখা যায়, এদের আনসেগমেন্টেড, এরা আছে আনসেগমেন্টেশন, সেগমেন্টেশন, কোনো সেগমেন্টে ভাগ নেই। 6 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এদের ক্ষেত্রে সফট বডি হয় এবং এদের ক্ষেত্রে নো স্কেলিটন, এদের ক্ষেত্রে কোনো স্কেলিটন সিস্টেম থাকবে না। আচ্ছা, এখানে স্পেশাল কিছু ক্যারেক্টার বলে দিচ্ছি আমি এখানে মনে রাখার জন্য। যেমন 1 নম্বর থাকবে এদের সার্কুলেটরি সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট, নো সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। আর কি দেখা যাবে, এদের নার্ভাস সিস্টেমটা খুবই সিম্পল, নার্ভাস সিস্টেম সিম্পল দেখা যায়। আর কি দেখা যাবে, এদের ক্ষেত্রে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে শরীর থেকে বার করার জন্য আমরা কি বলেছিলাম, যে এদের এক্সক্রিটরি অর্গানের নাম কি বলা হয়েছিল বলো? প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গানের নাম কি, কে বলতে পারবে, কে মনে রেখেছে? ফ্লেম সেল। ফ্লেম সেল। আর একটা নাম কি বলা হয়েছিল, আর একটা নাম কি বলা হয়েছিল ফ্লেম সেল ছাড়া? ফ্লেম সেল না, ওটা বাংলায় শিখাকোষ। এছাড়া প্রোটোনেফ্রিডিয়া বলেছিলাম, নেফ্রিডিয়া। ওকে। আচ্ছা, আর কি বলা হয়েছিল না, এদের হচ্ছে কি, এদের ক্ষেত্রে আর বাকি কিছু পড়া দরকার নেই, এগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাব অ্যানিলিডার ক্ষেত্রে। অ্যানিলিডার ক্ষেত্রে ফার্স্ট ক্যারেক্টার চলে আসবে যে এদের ক্ষেত্রে কি থাকে না, বডি মেটামেরিক। সেকেন্ড আমরা দেখতে পাবো এদের বাইলেটারালি সিমেট্রি। আর কি দেখতে পাবো আমরা না, এদের ক্ষেত্রে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাবো। এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, এটা মনে রাখতে হবে। এর পাশাপাশি আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি না, এদের ক্ষেত্রে প্রোটোনেফ্রিডিয়া দেখা যায়, মানে মেটানেফ্রিডিয়া ওর প্রোটোনেফ্রিডিয়া, নেফ্রিডিয়া কিংবা প্রোটোনেফ্রিডিয়া দেখা যাবে, ওকে। আচ্ছা, যারা বাংলায় রয়েছে একটু দেখে নাও, এখানে আমি তাদের জন্য করে দিয়েছি। তো যারা প্রোটোজোয়া রয়েছে দেখো, এখানে যেগুলো মনে রাখতে হবে আমি সেগুলোকে হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে? বা বাংলায় কেন, সবার জন্যই বলছি, শুধু বাংলা কেন। যারা প্রোটোজোয়া তাদের ক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো যে এদের ক্ষেত্রে এদের সিউডোপোডিয়া দেখা যায়, ক্ষণপথ আমরা জানি। এদের সিলিয়া বা ফ্লাজেলা দেখা যাবে। পরিভেরা ক্ষেত্রে মনে রাখতে হবে যে এদের ক্ষেত্রে এই যে ওস্টিয়া থাকছে, নালিকাতন্ত্র অনুপস্থিত, কোয়ানোসাইট কোষটা নালিকাতন্ত্র উপস্থিত, এটাকে বলা হচ্ছে কি ক্যানাল সিস্টেম। ওকে, দুটো জিনিস বলে দিচ্ছি, অনেকে ভুল করে, খাতায় লিখে নাও। ক্যানাল সিস্টেম, CANL, ক্যানাল সিস্টেম দেখা যাবে পরিফেরার ক্ষেত্রে। আর ওয়াটার ক্যানাল সিস্টেম, এটা ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যাবে ইকান্ডারমাটার ক্ষেত্রে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম
দেখা যাবে কার ক্ষেত্রে, ইকান্ডারমাটা। এদের ক্ষেত্রে ওয়াটার ক্যানাল সিস্টেম, ওয়াটার ক্যানাল সিস্টেম। এটা ম্যাক্সিমাম জন ভুল করে, আমি আগে থেকে বলে দিলাম যাতে কেউ ভুল না করে। তাহলে পরিভেরার ক্ষেত্রে কি দেখা যাবে না, ওয়াটার ক্যানাল সিস্টেম দেখা যাবে, আর ইকানোডার্মার ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যাবে। ওকে, আচ্ছা, যারা নিডারিয়া, এখানে কি মনে রাখতে হবে, আচ্ছা এদের ক্ষেত্রে যারা পরিফেরা কোয়ানোসাইট কোষ তো বললাম আমি, নিডারিয়ার ক্ষেত্রে নিডোব্লাস্ট কোষ মনে রাখতে হবে, আর এদের ক্ষেত্রে এই যে ডিপ্লোব্লাস্টিক উভয় স্তরের মাঝখানে যে মেসোগ্লিয়া থাকে এটা মনে রাখতে হবে। টিনোফরার ক্ষেত্রে মনে রাখতে হবে এদের কোলোব্লাস্ট কোষ আর হচ্ছে কি কম্বো প্লেট। ওকে, কোলোব্লাস্ট কোষ আর কম্বো প্লেট, এটা দেখা যাবে কার ক্ষেত্রে, টিনোফরার ক্ষেত্রে। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে অলরেডি বলা হলো, সবাই আশা করি কেউ ভুলবে না, এই যে শিখা কোষ দেখা যায়, আর এদের ক্ষেত্রে সিলম থাকে না, তাই না। নিমাটোডার ক্ষেত্রে ছদ্ম সিলম থাকে। ওকে, মানে সিউডোসিলোমেডেরা, সিউডোসিলোমেডের কথা নিমাটোডাকে মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে, আমি এগুলোকে হাইলাইট করে দিচ্ছি। যারা এনিলিডা তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এদের ক্ষেত্রে নেফ্রিডিয়া দেখা যায়, রেচনাঙ্গ, আর এদের ক্লোজ সার্কুলারি সিস্টেম দেখা যায়। আর্থ্রোপোডার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এদের কাইটিন নির্মিত, আচ্ছা কাইটিনটা আমরা দেখা যায় শুধুমাত্র ইয়েতে তোমার ফাঙ্গির সেলওয়ালের কম্পোনেন্ট হিসাবে, আর আর্থ্রোপোডার ক্ষেত্রে যে এক্সোস্কেলেটন অর্থাৎ বহিকঙ্কাল সেটা কাইটিন নিয়ে গঠিত হয়, এটা মনে রাখতে হবে। রক্তটা মুক্ত সংবহনতন্ত্রে দেখা যায় আর্থ্রোপোডার ক্ষেত্রে, এটাও মনে রাখতে হবে। মলাস্কার ক্ষেত্রে যে মেন্টাল পর্দা মনে রাখতে হবে, মেন্টাল পর্দা দেখা যায়, আর এদের ক্ষেত্রে মাংসল পদ দেখা যায়, এটা মনে রাখতে হবে। ইকানোডার্মার ক্ষেত্রে তো বলে দিলাম, দেহে জল সংবহনতন্ত্র দেখা যায় অর্থাৎ ওয়াটার ভাস্কুলার ক্যানাল সিস্টেম দেখা যায়, আর এদের গমন অঙ্গের নাম নালীপথ বা টিউব ফিট, এটাও মনে রাখতে হবে, নালীপথ বা টিউব ফিট। ওকে, টিউব ফিট দেখা যায়। এর পাশাপাশি দেখো যারা হেমিকোডাটা, এদের ক্ষেত্রে প্রোবোসিস, স্কলার আর ট্রাঙ্ক নিয়ে গঠিত হয়, আর যারা কোডাটা এটা তো আমরা আরো পড়বো ডিটেলসে, এদের ক্ষেত্রে নোটোকোড দেখা যাবে এবং নার্ভ কোড দেখা যাবে। নোটোকোড এবং নার্ভ কোড সারা জীবন ধরে থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো এবার দেখো কোডাটার যদি ক্লাসিফিকেশন আমরা দেখি, কোডাটাকে আমরা তিন ভাগে দেখব। একটা হচ্ছে কি দেখো ইউরোকোডাটা, ইউরোকোডাটা, সেফালোকোডাটা আর হচ্ছে কি ভার্টিব্রাটা। এবার যারা ইউরোকোডাটা রয়েছে তাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি এসিডিএসিয়া, এটা হচ্ছে কি থেলিয়েসিয়া, একটা হচ্ছে লার্ভেসিয়া। আর সেফালোকোডাটার কোনো ভাগ নেই। যারা ভার্টিব্রাটা এদেরকে ভাগ করা হয়েছে দুটো ভাগে, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে নেথোস্টোমাটা। ওকে, অ্যাগনাথা আর হচ্ছে কি নেথোস্টোমাটা, মানে চোয়াল থাকে কি চোয়াল থাকে না। দেখো এবার যারা অ্যাগনাথা তাদের ক্ষেত্রে সাইক্লোস্টোমাটা, আর যারা নেথোস্টোমাটা ওদেরকে ভাগ করা হয় যে দেখো পিসেস আর হচ্ছে টেট্রাপোডা। পিসেস মানে হচ্ছে কি তাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে কিসের জন্য, কন্ড্রিকথিস আর অস্টিকথিস। মানে এখানে থাকবে কি, এখানে থাকবে অস্টিকথিসের ক্ষেত্রে বোন থাকবে, আর এটা তরুণাস্থি থাকবে, কার্টিলেজ থাকবে। ওকে, আর যারা টেট্রাপোডা দেখো এমফিবিয়া, রেপটিলিয়া, এভিস আর হচ্ছে কি মেমেলিয়া। চলো এবার এই যে মেমেলিয়ার কথা বলা হচ্ছিল, সেই মেমেলিয়াকে দেখো দুটো উপশ্রেণী আর ইনফ্রাশ্রেণীতে ভাগ করা হয়েছে। মেমেলিয়াকে দুটো উপশ্রেণীতে কি ভাগ করা রয়েছে, একটা হচ্ছে কি প্রোটোথেরিয়া, একটা থেরিয়া। তো প্রোটোথেরিয়ার ক্ষেত্রে কি দেখো, একটা হচ্ছে কি যারা হংসজন্তু রয়েছে, আর থেরিয়া হচ্ছে কি ইনফ্রাশ্রেণীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এটা যে মেটাথেরিয়া, এটা ইউথেরিয়া। অর্থাৎ যারা অপরিণত শাবক প্রসব করে দিয়ে তারা কি করছে, এদের মার্সুপিয়ান বলে একটা থলি থাকে, মার্সুপিয়ান, মার্সুপিয়ান সেক, এর মধ্যে অপরিণত শাবকটাকে রাখে, যে সেখানে শাবকটা ম্যাচিওর হলে তবে গিয়ে তারা কি করছে, ছেড়ে দিচ্ছে পরিবেশে। আর যারা ইউথেরিয়া এরা কি করছে, এদের শরীরের মধ্যেই অপরিণত শাবকটা জন্মানোর পরে তারা কি করছে, তাকে প্যারেন্টাল কেয়ার দিচ্ছে। এটা আমরা ইউথেরিয়ার ক্ষেত্রে গিনিপিগ আর ম্যামেলস এটার দেখতে পাই। তো দেখো এখানে কিছু পর্ব কথা বলা রয়েছে, তাদের বৈশিষ্ট্যগুলোকে জাস্ট আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো সাইক্লোস্টোমাটা যারা রয়েছে তাদের ক্ষেত্রে যুগ্ম পাখনা থাকে না, মানে
পাখনার সংখ্যাটা যুগ্ম থাকবে না এবং মুখ চোয়ালবিহীন হবে। একটু আগে আমি বলছিলাম যাদের চোয়াল থাকবে না, সাইক্লোস্টোমাটা চোয়াল থাকে না এদের। আর এদের হচ্ছে কি মুখছিদ্র গোলাকার হয় এবং চোষকযুক্ত হবে, অর্থাৎ ওদের যদি আমরা মুখটাকে দেখি এদের রাউন্ড শেপেড হবে, এদের এইভাবে রাউন্ড শেপেড থাকবে আর চোষকযুক্ত হবে। আর যারা কন্ড্রিকথিস বলা হলো, যাদের ক্ষেত্রে তরুণাস্থিযুক্ত অন্তকঙ্কাল দেখা যাবে, তার পাশাপাশি যাদের ক্ষেত্রে প্ল্যাকয়েড আঁশ দেখা যাবে মনে রাখতে হবে, এবং তার পাশাপাশি এদের লেজটা হচ্ছে কি হেটারোসার্কেল, অর্থাৎ একটা ছোট হলে একটা বড় থাকবে। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে হেটারোসার্কেল সিস্টেম দেখা যাবে কার ক্ষেত্রে না, কন্ড্রিকথিসের ক্ষেত্রে। অস্টিকথিসের ক্ষেত্রে বলা হলো অন্তকঙ্কালটা বনি হবে অর্থাৎ অস্থিযুক্ত হবে। আর এদের ক্ষেত্রে অস্টিকথিসের ক্ষেত্রে সাইক্লোয়েড অংশ দেখা যাবে, টিনোয়েড অংশ দেখা যাবে। আর লেজ এদের হচ্ছে কি হোমোসার্কেল প্রকৃতির হবে। এমফিবিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে এদের শৈশবকাল জলে আর পূর্ণাঙ্গ অবস্থা এদের স্থলে দেখা যায়। আর লেজটা হচ্ছে কি হোমোসার্কেল হবে, সরি, এদের হচ্ছে কি যারা এমফিবিয়ার ক্ষেত্রে এদের স্কিন যেটা ভিজে হবে এবং গ্রন্থিময় হবে। ঠিক আছে, আর অগ্রপদে 4টি আঙ্গুল থাকবে, পশ্চাৎপদে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকবে। আচ্ছা, এর পাশাপাশি দেখো রেপটিলিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে রেপটিলিয়ার ক্ষেত্রে এপিডার্মাল আঁশটা থাকবে কিন্তু সেটা ড্রাই হবে, শুষ্ক হবে। তো এদের ক্ষেত্রে দেখো প্রতিটি পদে নখরযুক্ত 5টি করে আঙ্গুল থাকবে। জাস্ট ডিফারেন্সটা দেখার চেষ্টা করো, এমফিবিয়ার ক্ষেত্রে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি, কিন্তু রেপটিলিয়ার ক্ষেত্রে দেখো অগ্রপদে আর পশ্চাৎপদে দুটো পদেই 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকবে। আর এটা তোমরা জানো যে রেপটিলিয়ার ক্ষেত্রে হৃৎপিণ্ডের নিলয় অর্ধবিভক্ত, তাই না, অর্থাৎ দুটো অলিন্দ আর একটা অর্ধবিভক্ত নিলয় দেখা যায়। তাহলে কে বলে দেখি এমন একটা রেপটিলিয়ার নাম বলো যার হচ্ছে কি হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ থাকবে। কুমির। কুমির। হ্যাঁ, কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড থাকবে, তাই না। আচ্ছা, এভিসের ক্ষেত্রে যদি আমরা দেখি, এভিসের ক্ষেত্রে অগ্রপদ হচ্ছে কি ডানায় রূপান্তরিত হয়েছে আমরা জানি, চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে, দেহ পালক দ্বারা আবৃত হয়ে যায়, তাই না। ম্যামেলসের ক্ষেত্রে দেহে লোম দ্বারা আবৃত থাকবে, কর্ণছত্র এবং পল্লবে লোম উপস্থিত থাকে, আর হচ্ছে স্তনগ্রন্থি প্রেজেন্স থাকে, এবং এখানে যা স্ত্রীদেহে প্রাণীদের ক্ষেত্রে সক্রিয় কিন্তু পুরুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে, তাই না। তো এই ছিল হচ্ছে কি মোটামুটি ভাবে আজকে যেটা আমরা ডিসকাস করলাম, সেটা হচ্ছে কি মোটামুটি যেটা ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেটের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এবং তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এবং এইগুলোর মাধ্যমে আমরা এখান থেকে কমসে কম একটা কোশ্চেন তো পাবোই, মানে আজকে যে ক্লাসটা হলো এখান থেকে একটা কোশ্চেন থাকবেই। ওকে, চলো এবার হচ্ছে কি দেখো, এবার যেটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কি জাস্ট কিছু এখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো দেখে নেওয়ার চেষ্টা করব, বা না কোশ্চেনটা আজকে আলোচনা না করে আমরা কিছু থিওরি দেখে নেব যে থিওরিগুলো এর বাইরেও হতে পারে, মানে কোশ্চেন হিসাবে থাকতে পারে, সেগুলো একটু আমরা দেখে নেব। ঠিক আছে, তো তার আগে আমি 5 মিনিট সময় দিচ্ছি, বা 5 মিনিট না 3 মিনিট সময় দিচ্ছি, যে জিনিসটা দেখা হলো একটু জাস্ট দেখে নিতে বলছি আর কি সবাই। 2 মিনিট ব্রেক।
আচ্ছা, আমরা সবাই আছি তো? আমরা সবাই আছি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার, ওকে, শোনা ওকে, ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে, ওকে। আচ্ছা, যেটা আমরা একটু আগে পড়ছিলাম সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। যেমন আমরা এখানে প্লাটিহেলমিনথিসের পর্যন্ত গেছিলাম, তো বাকিগুলো কিন্তু একটু বাকি ছিল। কমন কিছু ক্যারেক্টারের কথা যেটা আমরা ডিসকাস করছিলাম সেটাকে একটু কন্টিনিউ করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ যেটা বাংলায় বললাম ঠিক আছে, সেখানে পুরোটা লেখা নেই। প্লাটিহেলমিনথিসের পরে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই, কারণ সেগুলো কিছু স্পেশাল ক্যারেক্টার রয়েছে। আচ্ছা, এনলিডাও পড়িয়েছিলাম, এনলিডাও হয়েছিল। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি মোলাস্কা, তাই না? মোলাস্কাটা একটু দেখে নেব, কারণ পুরো ক্যারেক্টার কিন্তু বাংলাতে নেই। তো এখানেও কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব, কারণ এখান থেকেও কোশ্চেন থাকে। তো দেখো তাহলে মোলাস্কা, মোলাস্কা মোলাস্কার ক্ষেত্রে দেখো। আচ্ছা, মোলাস্কা কি হবে? বাইলেটারাল সিমেট্রি না রেডিয়াল সিমেট্রি না সিমেট্রি? মোলাস্কা একটা যে কোনো অ্যানিমেলের কথা আমরা চিন্তা করি। আসিমেট্রি। আসিমেট্রি নয় বাবা, অ্যাসিমেট্রি তো হয়ে গেল, সেটা পরিফেরা। এটা বাইলেটারাল সিমেট্রি হবে, বাইলেটারাল সিমেট্রি। যে কোনো যখন আমরা বলবো কোনো একটা মোলাস্কার কথা মাথায় রাখলে বৈশিষ্ট্যগুলো চলে আসবে। তাহলে এরা ডিপ্লোব্লাস্টিক না টিপ্লোব্লাস্টিক না কি হবে? এরা অবভিয়াসলি কি হবে? ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক হবে। প্লাস্টিক, টিপলি প্লাস্টিক। আচ্ছা, এরা সিলোমেট না আসিলোমেট না সিডোসিলোমেট? সিলোমেট, কিলোমেট। সিলোমেট চলে আসবে। কিলোমেট হবে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এদের তাহলে বডিটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এদের বডি দুটো এতে ভাগ করা হয়। একটা হচ্ছে কি হেড, ফুট থাকবে, আর তার সঙ্গে ভিসারাল হাম, ভিসারাল হাম বা মাস বলি আমরা, ভিসারাল মাস বলা হয়। আচ্ছা, এছাড়া এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? যদি মূল মূল ক্যারেক্টার দেখি তাহলে দেখতে পাবো এদের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যাবে, সার্কুলেটরি সিস্টেম, টিইএম সিস্টেম দেখা যাবে। এবং এদের ক্ষেত্রে, হ্যাঁ, এদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, এদের মলাস্কা লার্ভা দেখা যায়। যেটা এদের লার্ভা হচ্ছে কি ট্রোকোফোর লার্ভা দেখা যাবে, ট্রোকোফোর লার্ভা, প্লাস হচ্ছে কি ভেলিজার লার্ভা, আর একটা দেখা যাবে গ্লোচিডিয়াম লার্ভা। তাহলে ভেলিজার, এই দুটো মনে রাখলেই হবে, ভেলিজার লার্ভা। ঠিক আছে, তাহলে এখানে এই যে লার্ভা দুটো কথা বলা হলো, একটা হচ্ছে কি ট্রোকোফোর লার্ভা আর একটা হচ্ছে কি ভেলিজার লার্ভা। এই দুটো কথা কিন্তু আমরা বেশি মনে রাখবো। ওকে, কারণ পরীক্ষায় প্রশ্ন দেয়, এই লার্ভা সিস্টেম থেকে প্রশ্ন দিয়ে থাকে, মানে কি লার্ভা দেখা যাবে। চলো, এবার আমরা চলে যাব যেটা রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে, যেটা নিমাটোডা। নিমাটোডার ক্ষেত্রে দেখে নিই, একটু শর্টে দেখে নেব, খুবই কম কথায় দেখে নেব নিমাটোডা। তো নিমাটোডার ক্ষেত্রে যদি আমরা দেখি, এদের ক্ষেত্রে দেখা যাবে এরা সিউডোসিলোমেট হয়, সিউডোসিলোমেট হয়, সিলোমেট হবে। এদের কোন নো সেগমেন্টেশন, সেগমেন্টেশন। তারপর হচ্ছে কি এদের কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকবে। আর এদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখা যাবে এরা হার্মোফোডাইট, সেক্সুয়ালি ডাইমরফিজম। এরা হচ্ছে কি সেক্সুয়ালি ডাইমরফিজম। আচ্ছা, এটা কি বোঝাতে হবে সেক্সুয়াল ডাইমরফিজম, বা যেটাকে আমরা বলি কি হার্মাফোডাইট। এদের ক্ষেত্রে মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান একটাই
শরীরে থাকবে, তাই না? আচ্ছা, এদের ক্ষেত্রে আর যেটা আমরা বৈশিষ্ট্য দেখব, এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হয়। ফার্টিলাইজেশন যেহেতু দুটো একসঙ্গে থাকবে রিপ্রোডাক্টিভ অর্গান, এই জন্য এদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন আমরা দেখতে পাবো। ওকে, এবার দেখো আর্থ্রোপোডা যদি আমরা দেখি, আর্থ্রোপোডা তাহলে আমরা কি দেখতে পাবো? আর্থ্রোপোডার ক্ষেত্রে এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়, ট্রিপ্লোব্লাস্টিক। এর পাশাপাশি এরা বাইলেটারাল সিমেট্রি, তার পাশাপাশি দেখবো এরা সিলোমেট, এবং তার পাশাপাশি এদের ক্ষেত্রে কিছু অ্যাপেন্ডেজেস থাকে যার মাধ্যমে এরা লোকোমোশন করে। ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যাবে, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যাবে। আচ্ছা, তার পাশাপাশি আমরা কি দেখতে পাবো? এদের কাইটিন থাকবে। অলরেডি আমি বলেছিলাম কাইটিন নির্মিত অন্তঃকঙ্কাল, অর্থাৎ কাইটিনাস এক্সোস্কেলিটন। ওকে, আর এদের ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ড বা মেলপিজিয়াম টিবিউলস বা কক্সাল গ্ল্যান্ড দেখা যাবে। এটা মনে রাখতে হবে, অলরেডি আমরা টাইপসে পড়েছিলাম মেলপিজিয়াম টিবিউল বা গ্রিন গ্ল্যান্ড এক্সক্রিটরি সিস্টেম হিসাবে, বা কক্সাল গ্ল্যান্ড আমরা দেখতে পাবো। ওকে, আর এদের যেটা ট্রাকিয়া কিংবা বডি সারফেসের দ্বারা এরা রেসপিরেশন চালায়, ট্রাকিয়া কিংবা বডি সারফেস। এবার বাকিগুলো যেটা রয়েছে আর্থ্রোপোড পরে, সেটা আমরা ওই মোটামুটিভাবে বাংলার যেটা পোর্শনটা ছিল এখানে দেখে নিয়েছি। তো আর আমরা ডিটেলসে এখানে দেখবো না, এই জায়গাটা রয়েছিল। হ্যাঁ, আর্থ্রোপোডার পরে মোলাস্কা এবং ইকানোডারমাটা আর হেমিকোডাটা এখানকার মতো দেখে দিয়েছিলাম। কোডাটার বৈশিক ভাগগুলো আমরা দেখলাম। তো আজকে মোটামুটি এই অ্যানিমেল ক্লাসিফিকেশানে আমরা যেটা ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেটের যে ক্লাসিফিকেশান সেটা আমরা দেখার চেষ্টা করলাম। বাকি যে স্পেশালাইজড যে কিছু পোর্শনগুলো রয়েছে এগুলোকে আমরা আলাদাভাবে একদিন পড়বো, ঠিক আছে? অর্থাৎ এখানে যে রয়েছে যেমন রয়েছে পলিমরফিজম, তারপর হচ্ছে কি এখানে ওয়াটার ভাস্কুলার সিস্টেম সম্বন্ধে পড়তে হবে, প্লাস এখানে যেটা রয়েছে বুগলাং, প্যারাপোডিয়া, আমি আলাদাভাবে প্রত্যেকটাকে হেডিং করে দেবো, ঠিক আছে? দিলে আমরা, বা এটা তো আমরা জেনে নিলাম, জাস্ট এদের হচ্ছে কি ফাংশন কি, কোথায় থাকে। আর যেটা স্পেশাল অর্গান হিসাবে রয়েছে এইগুলো, ব্রাকিওস্টোমা, ফিল্টার ফিডিং, বা রয়েছে যেটা হচ্ছে কি সিঙ্গেল বা ডাবল সার্কুলারি সিস্টেম। তো এগুলো আমরা হৃৎপিণ্ড যখন পড়বো সেখানে আরো ভালো করে পড়বো, কারণ সেখানে আমরা প্রত্যেকটা হার্টের যে চেম্বারগুলো ড্র করে ব্লাড ফ্লো দেখার চেষ্টা করব, সঙ্গে আমরা ফাইলামগুলো বলে দিব যে কোথায় কি দেখা যায়, ঠিক আছে? কিন্তু এখানে স্পেশাল কিছু পোর্শন থেকে গেল, সেগুলো কিন্তু আমরা এই নয় যে পড়বো না, সেগুলো পড়বো, সেটা আলাদা একটা ক্লাসে পড়বো। যেমন এই যে নন পয়জনাস বা পয়জনাস স্নেকসের নাম, স্নেকগুলোর নাম কি কি রয়েছে, এইগুলো আমরা আলাদাভাবে একটা ক্লাস করব। কিন্তু আজকে মোটামুটি আমরা যেটা পড়লাম ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল, তো সেখানে আমরা এবং প্রত্যেকটা ফাইলামের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তার মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে আজকে ক্লাসটা এখানে আমি রিজলভ করছি। নেক্সট ক্লাস আবার আজকে হচ্ছে বুধবার, আবার হচ্ছে কি আমরা শুক্রবার দিন ফিজিওলজি করব, ঠিক আছে? আর যারা পিটিতে রয়েছে, তো তাদের জন্য আমি একটা ভালো খবর বলছি, ইংলিশের নতুন স্যার জয়েন করেছেন, তো তিনিই পড়াবেন ইংলিশ, নতুন স্যার, ঠিক আছে? নতুন স্যার ইংলিশে পড়াবেন, ওনার সিলেবাস ওনাকে দেওয়া হয়েছে, উনি পড়াবেন পিটিতে। আর যেটা আমরা আজকে পড়লাম এগুলো পড়ে নেব। হ্যাঁ, আর একটা ঘোষণা, যেটা হচ্ছে কি এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে কোশ্চেন অ্যান্সার তো প্র্যাকটিস হচ্ছে না। কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে, কিন্তু আগে তো থিওরি পড়া কমপ্লিট করতে হবে। তো তার জন্য
এখানে আমরা এই যে পড়াগুলো করছি সানডে অর্থাৎ রবিবার, প্রত্যেকটা টপিক মানে যা যা পড়ানো হলো এই রিলেটেড কিন্তু মক টেস্ট নেওয়া হবে। মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্টে কিন্তু পার্টিসিপেট সবাইকেই করতে হবে, মানে কম্পালসারি ভাবে সবাইকেই এক্সামে পার্টিসিপেট করতে হবে। তাহলে মক টেস্ট হচ্ছে কি সানডে রবিবার আমরা নির্দিষ্ট টাইমে আমরা দিয়ে দিব গ্রুপে। অর্থাৎ যেরকম বটানিতে আমরা পড়েছিলাম জেনারেল বটানি পোর্শনে যা যা পড়েছিলাম ওখানে, আজকে যেটা জুলজিতে ক্লাসিক্যাল জুলজি যেটা আমরা পড়লাম এনিম্যাল মানে ক্লাসিফিকেশন, সেখান থেকে থাকবে। আবার ফিজিওলজি শুক্রবার যে পোর্শনটা হবে আলাদা আলাদাভাবে, বটানি আলাদা, জুলজি আলাদা এবং ফিজিওলজি আলাদা, মানে কম্বাইন্ড নয়, তিনটে টেস্ট আলাদাভাবে গ্রুপে দেওয়া হবে। প্রত্যেকটা টেস্ট কম্পালসারি, সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, আমরা সবাই শুনতে পেলাম? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেটা কিন্তু সবাইকে পার্টিসিপেট করতে হবে এবং সে রবিবারের মধ্যেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, রবিবারের পরে কিন্তু আমি লিঙ্ক ইনঅ্যাক্টিভ করে দিব। তখন যদি কেউ বলে যে আমার কাজ ছিল বা আমার অমুক প্রবলেম ছিল, সেক্ষেত্রে কিন্তু কারোর কথা শোনা হবে না। রবিবার টেস্ট মানে রবিবারই দিতে হবে। রবিবার সেটা আমরা মিডনাইট পর্যন্ত খোলা রাখবো, 12টা পর্যন্ত খোলা রাখবো। তো সেক্ষেত্রে কিন্তু স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি রবিবার টেস্ট আমরা কখন দেব, মানে কোন টাইমে আপনি কোশ্চেনটা দেবেন? এই যে বললাম আমি হচ্ছে দেখা গেল যে পার্টিকুলার ধরো টাইম আমি মেনশন করছি না এই কারণে, কারণ টেস্টটা হচ্ছে কি দিতে গিয়ে একটু সামনে পিছনে হতে পারে। তো সেটা আমরা চেষ্টা করব 10 AM এর মধ্যে দিয়ে দেওয়ার। ঠিক আছে, আর সেটা এই যে নাইট মানে 12টার মধ্যে হচ্ছে কি কিন্তু করে দিতে হবে, রাত্রি 12টার মধ্যে ওটাকে সাবমিট করে দিতে হবে, সাবমিট করতে হবে। আর আমরা চেষ্টা করব 10টার মধ্যে বা 10টার মধ্যেই দিয়ে দেওয়ার আর কি, কিন্তু 12টার মধ্যে, রাত 12টার মধ্যে ওটাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, আবার সোমবার থেকে যথারীতি ক্লাস শুরু হয়ে যাবে, বোটানির ক্লাস। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে ওই কোশ্চেনগুলো যেগুলো আটকাবে বা কারোর প্রশ্ন থাকবে, তারা যেটা যে বুঝতে পারবে না তারা আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে, আমি সেগুলোকে ক্লাসের মাঝখানে মাঝখানে ডিসকাস করে দেবো। ঠিক আছে, কারণ ওই কোশ্চেনের জন্য তো আলাদা করে করলে এই 4 মাসে আমরা সিলেবাস কভার আপ করতে পারবো না। যার যেটা জেনুইন প্রবলেম থাকবে, এমন নয় সে সব কোশ্চেনই পাঠিয়ে দেবে, বা সবার তো সব কোশ্চেন প্রবলেম হতে পারে না। প্রথমে সে চেষ্টা করবে নিজে সলভ করার জন্য যেগুলো পারলো না। যদি কারোর ক্ষেত্রে খুব বেশি আটকায় যে হ্যাঁ সে পারছে না, সেক্ষেত্রে সে আমাকে স্ক্রিনশট পাঠাবে, প্রপার ফরম্যাটে পাঠাবে আমাকে স্ক্রিনশটটা। তখন আমি ক্লাস যখন নেব, ক্লাসের মাঝখানে ওই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করে দেবো। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। আর আর মানে নিজেকে খাটতে হবে, মানে মোদ্দা কথা নিজেকে খাটতে হবে, নিজেকে পড়তে হবে। যে বইগুলো বলে দিয়েছি আমি, সেই বইগুলোকে ধরে, যেমন আজকে যে লেকচারে আমরা পড়লাম, এখানে যা যা কথা বলা হলো এগুলো তো আমরা পড়বই, এগুলো তো পড়বই। এর পাশাপাশি কিন্তু এটাকেই শুধু মানে বেশ বেশ করলে হবে না। এর পাশাপাশি যে বইগুলোর কথা আমি বলেছি, সে বইটা কিন্তু ভালো করে থরলি পড়তে হবে। ঠিক আছে, বইগুলো না পড়লে কিন্তু হবে না। এখানে আমি ঠিক আছে, আমি যে নোটসগুলো দিচ্ছি এখানেই শেষ কথা নয়, তার বাইরেও কোশ্চেন হতে পারে। মানে এমন নয় যে আমি যেগুলো বলছি মানে সেগুলোই কোশ্চেন থাকবে বা এর মধ্যেই সব থাকবে, বা হতে পারে যে থাকতে পারে, কিন্তু এর বাইরেও থাকতে পারে, এটাই আমি বলছি। ঠিক আছে, এর বাইরেও থাকতে পারে। আমরা চেষ্টা করব যেগুলো কোশ্চেনগুলো হয় সেগুলোকে কভার আপ করার, কিন্তু শুধু এই ক্লাসটাকে আমি যে ভরসা করে থাকবো তা নয়, তার পাশাপাশি বইগুলোকেও আমাদেরকে পড়তে হবে। আর আমরা তো যথারীতি টাইম পাচ্ছি, তাই না? স্যার জুলজির বই কি বলে? জুলজির আমি তো বলে দিয়েছি বাবা, আমি আগে প্রথম ক্লাসে হ্যাঁ বলে দিচ্ছি আমি। জুলজির জন্য মানে সবাইকে বলছি, নিটের যে 11-12 এর বই হয় সেটা তো পড়তেই হবে, কারণ যারা একদম প্রথম থেকে শুরু করছে তারা যদি না পড়ে, সেক্ষেত্রে তাকে যদি আমি গ্রাজুয়েশনের বই ধরিয়ে দিই, সে কিন্তু বুঝতে তার কিন্তু অসুবিধা হবে। তো এই জন্য প্রথমে 11-12 এর বইটা কিনলো সে। তো এই যে আজকে যেটা পড়ানো হলো সেটা 11 পার্টে রয়েছে। ঠিক আছে, 11 পার্টটা পড়ে নিল, পড়ে নেওয়ার পরে আরো ডিটেলসে তাকে কি করতে হবে, গ্রাজুয়েশনের জন্য। ঠিক আছে, গ্রাজুয়েশনের জন্য 3টে পার্টের বই ছিল। আগে তো সেমিস্টার সিস্টেম ছিল না, আগে ইয়ার সিস্টেম ছিল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো সেখানে 3টে ইয়ারের জন্য আলাদা আলাদা করে বই থাকে। ঠিক আছে, কিন্তু এখানে এখন হয়ে গেছে সেমিস্টার সিস্টেম। তো এখন সেমিস্টার সিস্টেম হওয়ার জন্য ফার্স্ট সেমিস্টার থেকে একদম 6th সেমিস্টার পর্যন্ত বই বার করে দিয়েছে। তো সবাই চেষ্টা করবে
ইয়ার সিস্টেমে যে বইগুলো এখনো এডিশন কিন্তু পাওয়া যায়, এমন নয় যে পাওয়া যাচ্ছে না, হয়তো অর্ডার দিতে হবে, পাওয়া যাবে। তোমরা চেষ্টা করবে ওই ইয়ার সিস্টেমে যে বইগুলো, সেটা বোথ জুলজি, বোথ বোটানি, বোথ ফিজিওলজি, এগুলোর জন্য বই পাওয়া যাবে যে কোনো অথারের। আমি সাজেস্ট করি যে সাঁতরা পাবলিকেশনের বাদ দিয়ে যে কোনো পাবলিকেশনের বই কিনে যেতে পারে, ঠিক আছে। আমি বলিনি, তারপর আমি জিজ্ঞাসা করলে বলবে, হ্যাঁ। তাহলে এই তিনটে ইয়ারের হচ্ছে কি বইটা যদি পাওয়া যায় ভালো কথা, যদি কেউ না পায় তাহলে সে কি করবে না, সে হচ্ছে কি সেমিস্টার ওয়াইজ যে বইটা পাওয়া যাচ্ছে সে সেটাকে পারচেস করবে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, বর্তমানে তুলসী প্রকাশনী সম্ভবত বা কোনো প্রকাশনী, তারা সেকেন্ড এসএলএসটির জন্য একটা বই পাবলিশ করেছে, সেকেন্ড এসএলএসটির জন্য। তো সেই বইটা কিন্তু একদম খুবই পাতলা ভলিউমের। তো সেটা থেকে কেউ অনেকে কিনেছে, দেখলাম অনেকে আমাকে বলেছে যে কিনেছে, কিন্তু সেটাই শুধু পড়লে হবে না, কারণ সেখানে লিমিটেড ভাবে থিওরি দিয়েছে। সেখানে লিমিটেড থিওরি মানে খুব বেশি হলে বইটার পেজ সংখ্যা আছে 350 পেজ। তো সেখানে থিওরি প্র্যাকটিক্যাল, থিওরি আর এমসিকিউ মিলে যদি 350 হয়, তাহলে কোনোভাবেই কোনো অথার সে সবকিছু লিখতে পারবে না। তো সেক্ষেত্রে ওই বইটার উপর ভরসা করলে হবে না, 11-12 বইটাও পড়তে হবে। গ্রাজুয়েশনের যদি কেউ এই তিনটে পার্টের যদি বই পায় তাহলে ভালো কথা, যদি না পায় তাহলে সেমিস্টার সিস্টেমে বই পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সেমিস্টারের জন্য। হয়তো অনেকগুলো ভলিউম হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, পড়তে হবে। বা যার কাছে গ্রাজুয়েশনের তিনটে পার্টের বই আছে, ভালো কথা। তাহলে ওই যে বললাম জুলজি, ফিজিওলজি এবং বোটানি, গ্রাজুয়েশনের তিনটে পার্টের বই প্লাস হচ্ছে 11-12 বই। আর যদি কেউ গ্রাজুয়েশনের তিনটে পার্টের বই না পায়, সেমিস্টার সিস্টেমের বই প্লাস হচ্ছে 11-12 বই, এইটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। এবারে কার কি কোশ্চেন আছে আমি শুনবো। স্যার ওই শিকদার সেন গিরি ওই বইটা কিন্তু স্যার শুধুমাত্র দুটো পার্ট পাওয়া যাচ্ছে, থার্ড পার্টটা নেই, পার্ট 3টা নেই। হ্যাঁ, পার্ট 3টা এই কারণে নেই, কারণ হচ্ছে কি ওরা বেসিক্যালি পাস কোর্সের জন্য তৈরি করেছিল, পাস কোর্স। আর পাস কোর্সের জন্য হচ্ছে কি মানে অনার্স আর পাস তো আমরা সবাই বুঝি, তো পাস কোর্সে হচ্ছে কি 2 বছর পড়তে হয়, মানে 3 বছরের নয়। তো যার কারণে মানে যেরকম যে এখন ধরো যারা হচ্ছে কি যে জিই বলি আমরা, জেনারেল এফেক্টিভ সাবজেক্ট, ওদেরকে যে কোনো দুটো মানে 4টা সেমিস্টার নিতে হয়, 6টা সেমিস্টার নয়। তো সেক্ষেত্রে তারা মানে 2টো ভলিউম বের করেছিল, থার্ড ভলিউমটা বার করেনি। তো কোনো অসুবিধা নেই, 2টো ভলিউমই আমরা কিনবো, 2টো ভলিউমই আমাদের কাছে থাকলেই আমরা পেয়ে যাব বাকিগুলো। এবারে সব সিলেবাস কিন্তু ওখানে নেই, যেগুলো নেই আমি চেষ্টা করছি ওগুলো আমি নোটস দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, যেগুলো পাওয়া যাবে না। আ- আ- আচ্ছা, ওকে। আর স্যার আরেকটা প্রশ্ন করছি স্যার। হুম স্যার বলছি যে ক্লাস 11-12-এর হুম যে নিটের বইগুলো রয়েছে, ধরুন সাঁতরা পাবলিকেশন বা ছায়া প্রকাশন বা মৌলিক লাইব্রেরি, হুম এই হুম বইগুলো 9-10 বা 11-12 এই পরীক্ষাতে কতটা কার্যকর? হ্যাঁ, এবার যেটা 9-10-এর জন্য বেশি কার্যকর, কারণ 9-10টা 11-12-এর বেসিসের উপর থাকবে, আর 11-12টা হচ্ছে কি গ্রাজুয়েশনের বেসিসের উপর থাকবে। তো সেক্ষেত্রে আমি এই কারণে পড়তে বলছি, কারণ আমরা অনেকে আছি যারা আমি জানি অনেকে বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, অনেকে টিউশনিও আমরা পড়াই, বা অনেকে বিভিন্ন জায়গায় যুক্ত, বা অনেকে এমনও আছে যারা হচ্ছে কি জাস্ট মানে গ্রাজুয়েশন বা পাস করে বিএড করেছে বা এমএসসি পাস করে বিএড করেছে। তো সেক্ষেত্রে সে বেসিক লেভেলটা কিন্তু ভুলে গেছে, বেসিক জায়গাটা। তো সেক্ষেত্রে তার বেসিক জায়গাটা যদি সে তৈরি করতে চায়, সে কিন্তু 11-12টাকে তাকে পড়ার জন্য আমি আগে বলছি আর কি, তবে কি সে আগে মানে পরে জিনিসগুলো বুঝতে পারবে। কারণ এর পরে যখন আমরা শুরু করব, ধরো পপুলেশন জেনেটিক্স, হার্ড ইউনিভার ইকুইলিব্রিয়াম, বা আরো আরো যখন ডিটেলসে আমরা পড়বো জেনেটিক্স পড়বো, বা মলিকুলার বায়োলজিতে আমরা যখন আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়বো, তো বা সেল সাইকেলে যখন আমরা চেক পয়েন্ট পড়বো, সে যদি সেল সাইকেল সম্বন্ধে না জানে, তাকে যদি আমি চেক পয়েন্টে যদি আমি একদম তাকে গিয়ে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এগুলো যদি তাকে আমি বলি, সে কিন্তু মানে কিছু বুঝতে পারবে না। তো প্রত্যেকে আমরা নিজের ওয়েট বুঝি, কে কোন স্টেটে আছি আমরা, বা কে কোন লেভেলে আমরা আছি। তো এই জন্য আমি যেহেতু বলছি কথা, তো সেক্ষেত্রে আমি সবাইকে কমন জেনারেল ভাবে বলছি। এবারে যে প্রাইমারি বেসিক যার ক্লিয়ার আছে সে গ্রাজুয়েশন বই পড়বে, যার বেসিস ক্লিয়ার নেই সে 11-12টা পড়ে সঙ্গে সে গ্রাজুয়েশনটা পড়বে। তো তাহলে কি হবে, তার কমপ্লিট নলেজটা হয়ে যাবে। আর আমার তো নোটস বা আমার যে ক্লাস মেটেরিয়ালস সে পড়ছেই, ঠিক আছে। তাহলে আমি তো জেনারেলিস্ট ভাবে বলবো, আমি তো কাউকে স্পেশালিস্ট বলবো না।
তো যে যেরকম মাপদণ্ড তার রয়েছে সে সাপেক্ষে সে বইগুলো পড়বে। বোঝা গেছে? আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে শুধু 11-12 এর বই পড়ে হুম। 9-10 স্কুলের 9-10 হ্যাঁ 9-10 ক্লিয়ার হয়ে যাবে, প্লাস সেটার সঙ্গে আমার নোটস যেগুলো যে ক্লাস নোটগুলো পড়লে তার 9-10 ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে স্যার এই ওই গ্রাজুয়েশনের বই না হলেও চলবে? সেক্ষেত্রে গ্রাজুয়েশন বই না হলেও চলবে, মোটামুটি চলবে। কিন্তু যারা মাস্টার ডিগ্রি আছে বা যারা 11-12 দিবে সেক্ষেত্রে কিন্তু তাকে দিতে হবে। আর যারা মাস্টার্স আছো, যারা যারা একটা আমি কনফিউশন দূর করে দিই, বহুজন আমাকে কোশ্চেন করে যে আমি 9-10-এ বসবো, একটু সিলেবাস কম থাকবে বা কম্পিটিশন কম হবে, কিন্তু ভুল কথা। যারা মাস্টার্স আছো, যারা এমএসসি আছো, বা তাদেরকে আমরা বলছি, মানে আমরা বলবো যে তারা দুটোর জন্যই প্রিপারেশন নেবে, কারণ সে কিন্তু দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, 9-10ও অ্যাপ্লাই করতে পারবে, 11-12ও অ্যাপ্লাই করতে পারবে। একই দিনে দুটো পরীক্ষা হবে না, আলাদা আলাদা দিনে হবে। তো অতএব হচ্ছে কি সে দুটোর জন্যই অ্যাপ্লাই করবে, যেটা তার মানে কাট অফ আসবে তার মধ্যে সে হবে। তো প্রিপারেশন সে কিন্তু দুটোর জন্য নিবে, সে কিন্তু নিজেকে গুছিয়ে রাখবে না কোনোভাবেই যে আমি 9-10এই শুধু পড়বো, আমি এটা করবো না, না, সে দুটোই পরীক্ষা দিবে। ঠিক আছে? তো সেইভাবেই প্রস্তুতি দেবে। বা যারা গ্রাজুয়েশন আছে তার কিছু করার নেই, তার যদি ডিগ্রি করা নেই সে কিন্তু 9-10-এর মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে? তাকে কিন্তু 9-10-এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু যার মাস্টার্স আছে সে এই মনোভাব নিয়ে চলবে না যে আমি শুধুমাত্র 9-10 জন্যই প্রিপারেশন নেবো, কারণ সেক্ষেত্রে তার ভুলটা এই কারণে হবে, সে কিন্তু দুটোর জন্য পরীক্ষা দিতে পারবে, প্লাস প্রিপারেশন যদি সেইভাবে নিয়ে যায় এমসিকিউ সলভ করতে তার কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে? স্যার। ঠিক আছে, আরো অনেক প্রবলেম আছে আমি আচ্ছা, জানি, বলছি স্যার, ওগুলো নেক্সট ক্লাসে সলভ হয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছে? কোশ্চেন বলতে প্রিলিমস